আপনি যদি ডারউইনিজমের এগেনস্টে রিসার্চ করেন, আপনি যদি ট্রান্সজেন্ডারের এগেনস্টে রিসার্চ করেন এবং সুদের এগেনস্টে রিসার্চ করেন, বড় বড় জার্নালগুলোতে আপনার আর্টিকেল পাবলিশ হবে, সেই সম্ভাবনা নাই। টাকা যখন আপনার হাতে এবার গ্যাদার করবে, তখন আপনি জাস্ট ওই পাওয়ারটা হোল্ড করার চেষ্টা করবেন। অনেক অতীতে কোন সময় টাকা যদি সুদমুক্তভাবে কিছু টাকা থেকেও থাকতো, বহু আগে সেটা ব্যাংকের পেটে চলে গেছে। রকফেলার ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তির একজন, কিন্তু তার পরিবারের সদস্যদেরকে এখন আপনি খুঁজে পাবেন না কোনো মিডিয়াতে, কোনো প্রোগ্রামে। এবং যুদ্ধ হইল না বা এত বড় মেজর পাওয়ার শিফট হইলো, কোনো রক্তপাত হইল না, বিকজ ওই রসুনের গোড়া একই জায়গায়। আমরা কিন্তু এইভাবে চিন্তা করি অনেক সময় যে না, আল্লাহ তো খাওয়াইতে পারতেন, দুনিয়া সব গরিবকে আমি খাওয়াবো নাকি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের সাথে আছেন মোহাইমিন পাটোয়ারি ভাইয়া। তো ভাইয়ার অনেকগুলো সুন্দর সুন্দর বই আছে। তো একটা হচ্ছে ব্যাংক ব্যবস্থা এবং টাকার গোপন রহস্য, চমৎকার একটা বই। এছাড়াও আরও অনেক বই আছে, তবে মেইনলি আজকে আসলে ভাইয়ার সাথে আমরা টাকা নিয়েই আলাপ করব। তো এই টাকা নিয়ে যত প্রশ্ন আপনাদের মাথায় আছে সেগুলো আমাদেরকে হচ্ছে কমেন্টেও করতে পারেন, আমরা হয়তো ফলো আপ হিসাবে ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারি। অলরেডি আপনারা অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন, তো সেই অনুপাতেই আমরা হচ্ছে আজকের আলোচনাটা শুরু করতে যাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাইয়া, ছোটবেলায় সিনেমাতে দেখেছি যে রাজা বাচ্চারা যখন হচ্ছে খুশি হতো, তখন হচ্ছে খুশি হয়ে যে এক থলি মোহর ছুঁড়ে মারতো। তো ওই যে ওই মোহরের মধ্যে থাকতো হচ্ছে স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা, এরকম জিনিসপাতি। কিন্তু এখন টাকাটা হচ্ছে কাগজের। তো ওই যে স্বর্ণ মুদ্রা আর এখনকার যে টাকা, আসলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? এটা আসলো কিভাবে? যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে রাজারা যে মোহর ছুঁড়ে মারতো আর বর্তমানে আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী যেই মানে টাকা ছুঁড়ে মারে, তো এই দুইটার মধ্যে কি আদৌ কোনো তফাৎ আছে কিনা। আচ্ছা, একটা বিষয় কি, অনেকে আমার সাথে এইভাবে আলোচনাটা শুরুই করে যেন একটা জিনিস কাগজ হওয়া মাত্রই খারাপ। আমার কিন্তু বক্তব্য সেটা না যে জাস্ট কাগজ মাত্রই খারাপ। ধরেন এটা তো একটা কাগজ, তাই না? আমি কি বলছি যে এটা খারাপ? না। ব্যাপার হচ্ছে কি যে আমরা যখন টাকাকে বিশ্লেষণ করতে যাই, আমরা না খুব সরলভাবে বিশ্লেষণ করে ফেলতে চাই, এবং এর ফলে কি আমরা ফাঁদে পাড়া দিই। আমাদেরকে জাস্ট বুঝতে হবে যে এই টাকার সার্কুলেশনটা কিভাবে হয়, ক্ষমতাটা কার হাতে, এটা দিয়ে আমাদের আপনার জীবন নিয়ন্ত্রণ করা যায় কিনা। এটা আমি ব্যাখ্যা করবো যে আগের দিনের সোনার সাথে বর্তমান টাকার তফাৎ কি, এবং সত্যিকারে কাগজ দিয়েও কি আসলে সোনার মুদ্রা হয় কিনা। জাস্ট আপনি দেখবেন কাগজ, কিন্তু বাট ইট ইজ গোল্ড মানি, দেখবেন কাগজ। আচ্ছা, এইটা কি? তো জিনিসগুলো তো আসলে ব্যাখ্যা করতে গেলে একটু সময় লেগে যায়। প্রশ্ন করলেন একটা, হয়তো ব্যাখ্যা করে দিচ্ছি একটু বড়। তো যেটাই হোক, শুরুটা যদি করি, সেটা হচ্ছে যে সোনার মুদ্রা আসলে জিনিসটা হচ্ছে কি যে ভারী, সোনা একটা ভারী জিনিস। তো আপনি সোনাটাকে যখন ক্যারি করবেন, তো অনেক সময় যে বড় বড় ট্রানজ্যাকশনগুলোর জন্য, যেমন আপনি কোটি কোটি টাকা ট্রানজ্যাকশনের জন্য সোনা ক্যারি করাটা একটা কি আমাদের জন্য হ্যাসেল। এবং সোনার যে নিরাপত্তা, এটা নিরাপত্তা রক্ষা করাটাও কষ্টকর, কারণ আপনি জানেন যে আপনার ঘরে সোনা রাখলে চুরি হয়ে যেতে পারে, বা আপনার পকেটে সোনা রেখে ঝনঝন করে যাবেন, হ্যাঁ, মানে চোরের কান তো লাগে যে বিড়ালের কানের চেয়েও মানে প্রখর। তো সে কিন্তু আপনাকে ট্র্যাক করবে। সেজন্য আগের দিনে মানুষ কি করতো, যে যাদের একটু বেশি টাকা পয়সা ছিল, তারা এই টাকাগুলোকে দেখা গেল শহরের মাঝখানে একটা সিন্ধুকে বা মন্দিরে বা যেখানে হোক এখানে প্রিজার্ভ করতো, যে এইটা একটা আমাদের যে সেন্ট্রালাইজড আপনার সিকিউরিটি সিস্টেম। বর্তমানে আমরা যেভাবে ব্যাংকে টাকা জমা করি, ঠিক সেইভাবে কি স্বর্ণকারে সিন্ধুকে কেমন সেইভাবে টাকা জমা দিয়ে আসতো, এবং সেখানে লিখিত থাকতো যে ওকে তুমি 10 মোহর দিয়েছো, তুমি 50 মোহর দিয়েছো, তুমি 5000 মোহর দিয়েছো, এগুলা লেখা আছে। তো তখন কি করলো, দেখা গেল যে আপনি আর আমি ডিল করছি, যে আপনি একজন বড় ব্যবসায়ী, আমি একজন বড় ব্যবসায়ী। তো এখন আমি শহরে একবার যাব, 5000 মোহর আনবো, আবার আপনার হাতে দিব, আবার আপনি তো আর এই মোহর ঘরে রাখবেন, আপনি আবার শহরেই যাবেন, আবার ওই সিন্ধুকে রাখবেন। তো তার চেয়ে কি করলাম, কাগজে চেক লিখে দিলাম, ওকে আমি তোমাকে 5000 মোহর পাস করে দিলাম, এই আমার সাইন, বাস আপনার হাতে দিয়ে দিলাম। মানে মালিকানাটা খালি চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু মোহরটা ওই একই জায়গায় রয়ে গেল। এই যে আপনার হাতে আমি যে একটা কাগজে সাইন করে চেক পার করে দিলাম, এইটাই টাকা। কেমন? তো একসময় মানুষ বললো যে এতবার সাইন দেওয়ার তো দরকার নাই, আমরা একটা ওপেন চেক বানাই, এই কাগজ যার হাতে সেই হচ্ছে সোনার মালিক। তো তখন কি হলো, আপনার থেকে আমি একটা কিছু কিনবো, আমি এই চেক দিলাম, আপনি আরেকজনের থেকে কিনলেন, এই চেক দিলেন, আরেকজনের থেকে কিনলেন, এই চেক দিলেন, এইভাবে জাস্ট কি কাগজটা হাত বদল হচ্ছে। এইটাই হচ্ছে টাকা। কেমন? এবং এইটাই ছিল মার্কিন ডলার।
মার্কিন ডলারে যদি আপনি আগের দিনের নোটগুলো দেখেন, সেখানে দেখবেন কি যে লেখা আছে ইউএস ডলার, তারপর লেখা আছে এটা এত আউন্স সোনা, এই ডলারটা দিলে পাবা। তো তখন কি হতো, ডলার যদি আপনি কোনো ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতেন, আপনাকে সোনা দিয়ে দিত। কারণ কি, কারণ সবার সোনাটা ওখানে রক্ষিত আছে, আর ডলারটা হচ্ছে কি এটা চেক। অন্য টাকাও একই জিনিস ছিল, অন্যান্য দেশের টাকাও। তো এই চেকটা দিয়ে আমরা লেনদেন করতাম, বুঝে গেল? হ্যাঁ, তো মানে এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড ছিল। হ্যাঁ, সিলভার স্ট্যান্ডার্ডও ছিল। আচ্ছা, গোল্ড হোক, সিলভার হোক, আবার অন্যান্য ইয়েও ছিল, মুদ্রাও ছিল। ধরেন গোল্ড দিয়ে তো আসলে ছোট ট্রানজ্যাকশন করা যায় না। ধরেন আমরা দুই প্রতিবেশী, আপনার থেকে আমি একটা মুরগি কিনবো, কিংবা আমি আপনার থেকে কি বলবো একটা ছোটখাটো একটা পাঞ্জাবি কিনবো। এখন গোল্ড কয়েন তো একটা দামি জিনিস, এটা তো সেজন্য সিলভার ইউজ করতো। আবার আরো ছোট ট্রানজ্যাকশনে, যেমন ধরা যাক আপনার থেকে একটা নারিকেল কিনবো, কিংবা আপনার থেকে একটা কাঁঠাল কিনবো, সেটার জন্য সিলভার দিয়ে হতো না, সেজন্য নিকেল, কপার। এই জন্য দেখবেন যে আমেরিকা যে ছোট মুদ্রাগুলা, এগুলা এখনো মানুষ নিকেল কপার এগুলা বলে, কিন্তু আসলে তো নিকেল কপার দিয়ে তৈরি না। তো এটার নাম হয়ে গেছে ওই যে আগের দিনের থেকে ওই ধাতু থেকেই হচ্ছে নামটা হয়ে গেছে। এখন একটা সময় তো ভাইয়া হচ্ছে এই যে ইউএস ডলারের কথা বললেন, পাউন্ড, ব্রিটিশরা যখন হচ্ছে সব জায়গায় শাসন করতো, পাউন্ড হচ্ছে পাওয়ারফুল ছিল, ইন্টারন্যাশনাল কারেন্সি ছিল। তো পরে একটা সময় হচ্ছে সেটা হঠাৎ করে ডলার হয়ে গেল। সো এইটার সাথে ইন্টারন্যাশনাল পাওয়ার ডাইনামিক্সের কোনো সম্পর্ক কি আছে কিনা? তা তো অবশ্যই আছে। একটা জিনিস কি, একটু আগে যে প্রশ্নটা করেছিলেন সেটা ক্লিয়ার করলে আপনার কাছে আরো স্পষ্ট হবে পরের ইয়েগুলা। একটু আগে বলেছিলাম যে কাগজ হওয়া মাত্রই একটা জিনিস ঘৃণ্য না, আবার কাগজ হওয়া মাত্র একটা জিনিস পূজনীয় না। এবং এটাও বলেছিলাম যে রাজার দেওয়া সোনার মুদ্রা আর বর্তমানে আমাদের ব্যাংকারদের দেওয়া বোনাস, দুইটার মধ্যে তফাৎটা কি? হ্যাঁ, তো আপনি এইমাত্র দেখতে পারলেন যে কাগজ হওয়া সত্ত্বেও কি একটা জিনিস আসলে সোনা হইতে পারে, গোল্ড স্ট্যান্ডার্ড যদি কারণ কাগজটা হচ্ছে সোনার দলিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যদি বলি কাগজ আর সোনার মাঝে কোনো সম্পর্ক নাই, কাট করে দিলাম সম্পর্ক, তাহলে কাগজ হবে কি? শুধুই কাগজ। শুধুই কাগজ যদি হয়, তাহলে আমি বলতে পারবো কি সেটা হচ্ছে ফিয়াট কারেন্সি। ফিয়াট কারেন্সি কি? যেটা অন্তর্নিহিত ভ্যালু নেই। যেমন একটা ডলার তৈরি করতে বা একটা 1000 টাকা নোট তৈরি করতে 4-5 টাকার মতন খরচ হয়, কিন্তু এটা ভ্যালু অনেক বেশি। তো এই যে এই ভ্যালুর সাথে, রিয়েল ভ্যালুর সাথে এই আমাদের হাতে থাকা কাগজের ভ্যালু কি করেসপন্ড করে না, সেই জন্য এটাকে আমরা কি বলি? ফিয়াট কারেন্সি। আর ফিয়াট কারেন্সি হওয়াটা এক ধরনের সমস্যা। তাহলে এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটা আসলে কে নিয়ন্ত্রণ করে? এই ভ্যালুটা দেয় কে তাহলে? কারণ যদি গোল্ডের সাথে সম্পর্ক না থাকে, গোল্ডের সাথে সম্পর্ক থাকলে তো আমি একটা সাধারণ মানুষ, আমিও বুঝতে পারবো যে এটার আসলে দাম এত এত হওয়া উচিত, কারণ আমি ব্যাংকে গেলে ওই পরিমাণ গোল্ডটা আমি পাবো। বাট যখনই এই কানেকশনটা থাকবে না, তখন এই যে $100, যে $100, সেইটার আসলে মানে অথরিটিটা কে? বিশাল প্রশ্ন করেছেন। যাই হোক, ব্যাপার হচ্ছে আপনি বলছেন যে এই ভ্যালুটা কোথা থেকে আসে বা অথরিটিটা কে, এবং অথরিটি নিয়ে যখন প্রশ্ন আসে তখন আরেকটা প্রশ্ন আসে যে আমি ছাপাচ্ছি 4-5 টাকায়, বিক্রি করছি হাজার হাজার টাকায়, মাঝখানে যে ভ্যালুটা সেটা কার খাতে গেল? এই তো হ্যাঁ, অথরিটি বলতে একটা জিনিস চিন্তা করেন, যখন আমরা গোল্ড কারেন্সির যুগে ছিলাম তখন গোল্ডটা ছিল কার কাছে? মানে যে ওইটার ওনার, ও আচ্ছা, যদি একত্র করে রাখা হয় একটা সেন্ট্রাল জায়গায় ছিল, সেন্ট্রাল জায়গা। ওই সেন্ট্রাল জায়গাটার নাম কি? মানে এটাকে আমরা এখন ব্যাংকের ইকুইভ্যালেন্ট চাইলে বলতে পারি। ওই সময় ছিল ব্যাংক। হ্যাঁ, যখন এই কানেকশনটা কাট করে দেওয়া হলো, সোনাটা থাকলো কার কাছে? যেখানে ছিল ওইখানেই তো থাকলো, ব্যাংকের কাছে। আর কাগজটা থাকলো কার কাছে? মানুষের কাছে। তাহলে বুঝেছেন সোনাগুলো কোথায় কিভাবে চলে গেল? এইটা হচ্ছে একটা উত্তর। আরেকটা হচ্ছে যে তাহলে বর্তমানে কেন ভ্যালু ক্রিয়েট হয়? বর্তমানে আমরা যে কাগজ ব্যবহার করি সেটা হচ্ছে লিগ্যাল টেন্ডার, অর্থাৎ একমাত্র এটা দিয়ে কি আমরা ট্যাক্স দিতে পারবো, এবং এটা হচ্ছে একমাত্র সরকারের অথরাইজড আমাদের কারেন্সি। তো আপনি চান বা না চান এটাকে ব্যবহার করতে হবেই, এবং এটার পরিমাণ কি সীমিত। সীমিত জিনিস যখন আপনার তৈরি করা হয়েছে এবং বলছে যে এটা দিয়েই লেনদেন করতেই হবে, তখন ইকোনমিক সাইজ এবং লেনদেনের যেই আমাদের ভ্যালু, সেটার উপরেই আপনার কাগজের মান নির্ধারণ হয়। এবং এই যে অথরিটিটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংক নোট যেটা, সে আসলে নিজে অথরিটি প্রদান করে যে এটা ভ্যালুয়েবল। কিন্তু ভ্যালু কত হবে এটা তো আসলে মার্কেটের উপর নির্ধারণ করে। যেমন এক একটা দেশের কারেন্সির ভ্যালু উঠে নামে, কমতে থাকে, চলতে থাকে।
এই তফাৎগুলো কিন্তু একটা চলমান প্রক্রিয়া, কিন্তু ওভারঅল যে ভ্যালুটা তৈরি হয়েছে একটা মানে প্রিন্টেড একটা কাগজ থেকে, ধরেন একটা কাগজের উপর রং করে ছবি এঁকে আমি ছেড়ে দিলাম, আর এখানে যে একটা নতুন ভ্যালু ক্রিয়েট হলো, এই ভ্যালুটা গ্র্যাব করছে সে, যে হচ্ছে কাগজগুলা বা মানিটা ক্রিয়েট করতে পারে। এবং মানি অনলি কাগজ না, ডিজিটও। এবং ওই ডিজিট শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক না, কমার্শিয়াল ব্যাংকগুলো ক্রিয়েট করতে পারে, হ্যাঁ, ক্রিয়েট আউট অফ নো হোয়ার। সো আমাদের যে টাকার ভ্যালুটা, সেটা আসলে ব্যাংকগুলা নিয়ে নেয়। অনেক একটা প্রশ্ন আছে না, যে আমরা যে দিন দিন টাকার মান হারাচ্ছি, সেই হারানো মানটা যাচ্ছে কই? আমরা তো কারো কাছে বিক্রি করছি না। আপনি যদি বিক্রি করেন, আপনি বললেন যে বিক্রেতাকে চিনলাম বা ক্রেতাকে চিনলাম, কিন্তু অনলি আমাদের থেকে চলে যাচ্ছে, এটা তো শূন্যে হারিয়ে যায় না, কোনো কিছু কিন্তু শূন্যে হারায় না। এটা আসলে যাচ্ছে একজনের পকেটে বা একটা গোষ্ঠীর পকেটে। সেই গোষ্ঠী হচ্ছে যে মানি প্রিন্টার্স। এবং মানি প্রিন্টার্স ওভারঅল হচ্ছে যে আমাদের যে ব্যাংকিং সিস্টেম, সেইটা, এটার মধ্যে দিয়ে নতুন টাকা তৈরি হয় এবং তাদের কাছেই আমাদের টাকার ভ্যালুগুলা চলে যায়। যেহেতু আমরা স্বেচ্ছায় এই ভ্যালু দিচ্ছি না, সেহেতু আমি বলবো এটা ডাকাতি। কারণ আপনি বিক্রি করছেন না, কিন্তু আপনার থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এমনকি আপনি মনের অজান্তে, আমার তো মনে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ডাকাতি হচ্ছে সেইটা, যেখানে যার থেকে ডাকাতি করা হচ্ছে সে নিজেও শিওর না যে ডাকাতকে এবং কোথায় কিভাবে কেমনে ডাকাতি হচ্ছে। মানে আমি 500 টাকা নিয়ে আগে বাজারে গেলে যা যা কিনতে পারতাম, এখন তার চেয়ে অনেক কম জিনিস কিনতে পারি। তাহলে টাকাটা এতদিন আমার কাছেই ছিল, আমি কিছুই করি নাই, বাট আমার কাছে ভ্যালুটা কমে গেল। এই ভ্যালুটা আসলে চলে গেল কার কাছে? যে হচ্ছে এই মানি প্রিন্টার্স অথরিটি, তার কাছে চলে গেল। অথরিটি বলতে কি, অথরিটি তো দুই ধরনের। একটা প্রশ্ন আমি করি যে আমরা যখন ব্যাংকের থেকে ঋণ নেই, তখন আমাদের প্রাইম রেট হচ্ছে 12% বা 12% সুদ। আবার ব্যাংকে যখন আমরা টাকা রাখি, তখন সুদের হার হচ্ছে 9%। তার মানে কি মার্জিন কত? 3%। কিন্তু ব্যাংক যতগুলো ঋণ দেয়, তার মধ্যে দেখা যায় কি যে 7 থেকে 8% হচ্ছে ব্যাড ডেট বা ঋণ বিফল যায়। তার মানে ব্যাংক একটা লস মেকিং অথরিটি, তাই না? হ্যাঁ, অবস্থা দৃষ্টি তো তাই মনে হচ্ছে। তাছাড়া ব্যাংকের যে কর্মচারীর বেতন আছে, বিজ্ঞাপন আছে, বাড়ি ভাড়া আছে, সব কস্ট আছে। 100 টাকা এত কস্ট হিসেবে 3 টাকা এমনিতেই পড়ে। হ্যাঁ হ্যাঁ, আর তার উপর ঋণ বিফলে যাচ্ছে, সবাই তো ঋণ ফেরত দিতে পারে না, দেউলিয়া হয়, কিছু লস তো হয়। কিন্তু তাহলে ও লাভটা করে কোথায়? এইটাই তো প্রশ্ন। এই প্রশ্নের সাথে জড়িত যে আমাদের যে টাকাটা তৈরি করছে কে এবং আমাদের টাকার মান যাচ্ছে কোথায়। আমরা কোন জিনিসকে মূল্যায়ন করি বেশি জানেন? যে জিনিসটা দুর্লভ, যে জিনিসটা দুর্লভ সেটারই মূল্য বেশি। পৃথিবীতে কোন জিনিসটা ছাড়া আমরা বাঁচতে পারবো না? একটা হচ্ছে বাতাস, হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে কি আলো, তারপরে আসে পানি, তাই না? এগুলোর কিন্তু কোনো মূল্য নেই। কেন? কারণ অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট। আবার আপনি সবচেয়ে মূল্যবান ধাতুকে বললেন প্লাটিনাম, হীরা। প্লাটিনাম আর হীরা না থাকলে আপনার আর আমার জীবনে তেমন কোনো ক্ষতি হতো না, এখন যেমন আছি তেমনই থাকতাম। কিন্তু এগুলোকে এত মূল্যায়ন করি কেন? কারণ এগুলার পরিমাণ কম। ইভেন ডায়মন্ড তো সিনথেসাইজ করা যায়। ওইটার মূল্য নেই। আবার মুক্তা, মুক্তা থাকলে কি না থাকলে কি, পৃথিবীতে কিছু আসে যায় না, কিন্তু ওইটাই মূল্যবান। অথচ দেখেন টাকার ব্যাপারটাও ঠিক সেরকম। টাকা যত কম থাকবে সেটা তত মূল্যবান, এবং টাকা যত বেশি হবে সেটার মূল্য তত কমবে। তার মানে আমরা টাকার ভ্যালু হারাচ্ছি, মানে টাকার পরিমাণ নিশ্চয়ই বাড়ছে। সেই টাকাটা কিভাবে বাড়ছে? আপনি বলতে পারেন যে কেন্দ্রীয় ব্যাংক ছাপাচ্ছে, তো ছাপে আসছে কিভাবে আপনার হাতে? সে কি হেলিকপ্টার দিয়ে সারা শহরের? তো এইখানে হচ্ছে কি যে মূল ফোকাসটা, যে মানে টাকা কি কাগজের নাকি সোনার, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আমি আমি আপনি কি মনে করেন যে আজকে কাগজের জায়গায় যদি আমি সোনা আনি, বাংলাদেশের অর্থব্যবস্থা বদলায় যাবে? জাস্ট কাগজ কেটে সোনা লিখে দিবেন, বিশ্বাস করেন? বর্তমানে এই টাকা দিয়ে সুদ নিচ্ছে কে? সুদী প্রতিষ্ঠানগুলো। এর ফলে কি হয়? যে আপনার আমার টাকা ধীরে ধীরে তাদের হাতেই চলে যাচ্ছে, তাই না? মনে করেন যে সমাজে টাকা আছে 10,000 কোটি, এর মধ্যে 5,000 কোটি ব্যাংকগুলোর কাছে। জানেন মাত্র 10% ইন্টারেস্ট রেটে 5,000 কোটি থেকে 10,000 কোটি হতে কত বছর লাগে? কত বছর? 7 বছর। তার মানে বর্তমানে যদি অর্ধেক টাকা তাদের হাতে থাকে, 7 বছরে সব টাকাই তাদের। আচ্ছা ধরা যাক বর্তমানে তাদের হাতে আছে 2,500 কোটি টাকা, মাত্র 14 বছরে হয়ে যাবে 10,000 কোটি, যদি জাস্ট ইন্টারেস্টে ধরে রাখতে পারে। এবং চক্রবৃদ্ধির ব্যাপারটা এমন যে এইটা আপনার 7 বছরে হয় দ্বিগুণ, কথার কথা দ্বিগুণের একটু কাছাকাছি, একটু তফাৎ আছে। 14 বছরে 4 গুণ, তারপরে 8 গুণ, তারপরে 16 গুণ,
এবং এই যে কাগজ, এই যে এটা যতবার ভাঁজ করছি দেখেন, এটা হচ্ছে কি দুইটা, হ্যাঁ হ্যাঁ, এবার হলো কত, চারটা, 4, এক্সপোনেনশিয়ালি বাড়বে, এবার হলো 8, এবার হলো 16, 16, আবার ভাঁজ করলে এবার হলো 32। এইটাকে যদি আমি 30 বার ভাঁজ করতে পারি, এটা এভারেস্ট পর্বতের চেয়ে উঁচু হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন 70 বছরে কত গুণ হবে তাদের টাকা। তাহলে তারা যদি আজকে সোনা দিয়ে লেনদেন শুরু করে, আপনার আমার ঘরে কোনো সোনা থাকবে না, আসলে সব তাদের দখলেই যাবে। এবং বর্তমানে আমরা যেই একটা ইনইকুয়াল সিস্টেমের মধ্যে আছি, যে একটা আপনার এক্সপ্লয়টেশনের মধ্যে আছি, সেটা ঠিক একইভাবে চালু থাকবে। সুদ যদি চালু থাকে, কারেন্সি কি কাগজের কি সোনার, সেটা আসলে ক্যান নট মেক মাচ অফ এ ডিফারেন্স। কোরআনে কখনো বলে নাই যে তোমরা এই কাগজের টাকা ছেড়ে সোনার মুদ্রা গ্রহণ করো। কোরআনে বলছে তোমরা সুদ ছেড়ে দাও। সুদ যখন ছেড়ে দিবেন, বাকি সব ইকুয়েশন ইজিলি সলভ হয়ে যায়। তার মানে প্রবলেমটা আসলে হচ্ছে কাগজ না, প্রবলেমটা আসলে হচ্ছে যে ইন্টারেস্ট বা সুদ, এটা হচ্ছে মেইন প্রবলেম। এটা হচ্ছে প্রবলেমের আমি বলবো 90%। কাগজ একটা প্রবলেম, যখন কাগজ শুধুই কাগজ থাকে। ধরা যাক ফিয়াট মানি আছে, সেই ক্ষেত্রে কথার কথা সরকার টাকা ছাপায়, এই মুহূর্তে ধরে নিচ্ছি কেন্দ্রীয় ব্যাংক বা সরকার একই অথরিটি, সেটা আলাদাও হতে পারে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, আপনি হয়তো এটা জানেন বা হয়তো এটা নিয়ে পরে আলোচনা করবো। তো যেটা বলছিলাম যে কাগজ যদি সরকার ইচ্ছাকৃতভাবে ছাপাতে পারে, এটা কিন্তু আমাদের স্বাধীনতার উপর একটা বড় হস্তক্ষেপ। কাগজ যখন ইচ্ছা করে ছাপাচ্ছে আর আমার হাতের থেকে আপনার হাতের থেকে ভ্যালু চলে যাচ্ছে, এটাকে আমরা সোজা বাংলা কি বলি যদি সরকারকে দেই? কর, নাকি? কর কিন্তু সরকার চাইলে, আপনি একটা ইকোনমিক বিইং, আমি একটা ইকোনমিক বিইং, উই হ্যাভ আওয়ার ওন ফ্রিডম, আমাদের স্বাধীনতা আছে। এই স্বাধীনতার উপর এটা সরাসরি হস্তক্ষেপ। আপনি জানেন যে এই যে প্রত্যেকবার কর আরোপ করার আগে, শুল্ক আরোপ করার আগে সংসদে কি করতে হয়? অধিবেশন ডাকতে হয়, বিল পাস করতে হয়। কেন? কারণ জনপ্রতিনিধিরা আমাদের হয়ে এই সাক্ষ্য দেয় যে ওকে, আমি জনপ্রতিনিধি হয়ে বলছি যে জনগণের জন্য কিছু কর নেওয়া যাবে, কর নাও। মানে এক কথায় আমরাই অনুমতি দিই যে আমাদের সম্পদ থেকে তুমি নাও। কিন্তু যখন আমি টাকা ছাপাই এটা নিয়ে নিচ্ছি, তখন কিন্তু কারো অনুমতি লাগছে না। তখন সরকারের হাতে আমি ক্ষমতা তুলে দিছি যে আমার সম্পদ যেমনি ইচ্ছা তেমনি, যে কোনো সময় ইচ্ছা সে কোনো সময় তুমি নিয়ে নিতে পারবা। আর সরকারের হাতে না দিয়ে যদি এই ইয়েটা, আমি অথরিটিটা একটা প্রাইভেট অর্গানাইজেশন হাতে দেই, তার মানে কিছু ব্যক্তির হাতে সারা দেশের সম্পদের, তরল সম্পদের অর্থাৎ টাকার আমি এক রকমের মান তুলে দিলাম। তো সেটা অবশ্যই সমস্যা, এমনকি যদি সুদ নাও থাকে। কিন্তু তার চেয়ে আরো বহুগুণ বড় সমস্যা যখন অর্থ ব্যবস্থা সুদের সাথে জড়িত হয়ে যায়। তখন আসলে পৃথিবীর কোনো ওষুধ দিয়ে বলা যায় কি যে কাজ হবে না, এই এক্সপ্লয়টেশন থেকে আপনি বের হতে পারবেন না। তো আপনি কখনো কল্পনা করেছেন যে আসলে আমাদের সমাজটা কিরকম হবে যখন প্রত্যেকটা টাকা সুদের সাথে জড়িত হয়ে যাবে, বা আদৌ ওটা হয়ে গেছে কিনা? সবগুলো টাকা সুদের সাথে জড়িত হয়ে গেছে কিনা সেটার জন্য বুঝতে হবে যে আসলে আমাদের টাকাটা তৈরি হচ্ছে কিভাবে, টাকা মানি ক্রিয়েশন প্রসেসটা বুঝতে হবে। প্রথমে বলেছি আমি যে প্রাইভেট ব্যাংকগুলা, সেগুলো যেই হারে সুদ দিচ্ছে, যেই হারে নিচ্ছে, ইকুয়েশন ওয়াইজ দে আর লস মেকিং বিজনেস, কিন্তু বাস্তবে তা না। আপনি যদি তাদের প্রফিট দেখেন, প্রফিট ব্যালেন্স শিট দেখেন, আপনার ইনকাম স্টেটমেন্ট দেখেন, দেখবেন যে ইন্টারেস্ট থেকে তাদের সবচেয়ে বেশি প্রফিট আসছে। কিন্তু আমরা যেই মার্জিনের কথা বলছি, যে খরচের কথা বলছি, হিসেবে তো প্রফিটই আসার কথা না। তার মানে তারা নতুন টাকা ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের মধ্যে দিয়ে তৈরি করে মার্কেটে ছাড়তে পারে। দেখেন, এটা একটা মানি ক্রিয়েশন প্রসেস। কিন্তু তারা যে নতুন টাকা তৈরি করে ছাড়ছে, সেটা কি সুদ ভিত্তিক? তাই তো? তারা তো আমাদেরকে কি বলে, কর্জে হাসানা দিচ্ছে না বা দান খরচ করছে না। কখনো দেখবেন না যে ব্যাংকের সামনে ফকির দাঁড়ায় আছে লাইন ধরে এই ক্যাশ কাউন্টারে এবং বলছে নাও তোমরা একটু টাকা নাও, নতুন টাকা ছাপাইছি আমরা কিছু। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকেও দেখবেন না, আপনাদের অফিসের কাছেই তো কেন্দ্রীয় ব্যাংক। কখনো দেখবেন না যে সেখান থেকে কি আমরা অনুদান পাই? দেয় না। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায়, সরকারকে ঋণ পর্যন্ত দেয়, যে বাংলাদেশ সরকারকে ঋণ দেয়। বাংলাদেশ সরকারের যে সঞ্চয়পত্র সেটা কিনে, সেটা কি ঋণ? এটা সুদযুক্ত ঋণ, তাই তো? আবার কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য প্রাইভেট ব্যাংকেও ঋণ দেয়, সেটাও সুদযুক্ত। আবার প্রাইভেট ব্যাংক যখন মানি ক্রিয়েট করে, তখন সে যেটা ছাড়ে সেটাও কি সুদযুক্ত। তার মানে কোনো মানি ক্রিয়েটই হচ্ছে না যে সুদ ছাড়া। তাই তো? একটা টাকা আপনি দেখাইতে পারবেন না যেটার সাথে কোনো প্রকার সুদ জড়িত নেই। অনেকে বলে যে ওকে, বিদেশ থেকে যখন রেমিটেন্স পাঠায়, তখন যদি তার বিপরীতে টাকা তৈরি করি, সেইটা হয়তো সুদ মুক্ত। কিন্তু বিদেশ থেকে রেমিটেন্স যে ডলারটা পাঠায়, সেই ডলারটাই তো সুদের দলীয়। ব্যাপার হচ্ছে যে হোল সিস্টেমে যে মানি ক্রিয়েট হচ্ছে, সেটা পুরাটাই সুদ ভিত্তিক। এবং
অনেক অতীতে কোন সময় টাকা যদি সুদমুক্তভাবে কিছু টাকা থেকেও থাকতো, বহু আগে সেটা ব্যাংকের পেটে চলে গেছে। আপনি চিন্তা করেন বর্তমানে যদি 10,000 কোটি টাকা ব্যাংকের ঋণ হয়, প্রতি বছরে 1,000 কোটি টাকা তার উপর সুদ, এবং এটা চক্রবৃদ্ধি হারে, এবং নতুন যত টাকা তৈরি হচ্ছে তার সবগুলোর সাথে সুদ জড়িত। তাহলে এমন কোনো টাকা কি পাবেন যে এটা সুদমুক্ত? এখন তো ব্যাপার হচ্ছে কি, আমরা প্রায় বলি যে আসলে এরকম সিস্টেমের মধ্যে আসলে আমরা কি দেখব। একটা কথা কি জানেন, আমাদের বিশ্বাসের মধ্যে না আসলে দ্বৈততা আছে। আমরা এক মুখে বলি আল্লাহ আমাদের জন্য ভালোটা করছে হালাল, খারাপটা করছে হারাম, কিন্তু যখন আমরা সুদের বিষয়ে আসি তখন আর বলি না, সুদ ছাড়া তো দুনিয়া চলবে না, সুদ ছাড়া তো আসলে বর্তমানে কোনো সিস্টেম নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জিনিসটা মানতে চাই না, আল্লাহ আমাদের জন্য তাই হারাম করছে যেটা খারাপ। আপনি যদি পৃথিবীর মানে বলা যায় কি যে সবচেয়ে জ্ঞানী মানুষদের নাম বলবেন, আপনি হয়তো বলবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কি সুদকে পছন্দ করছে? আরেকজন জ্ঞানী মানুষের নাম বলেন, হয়তো বলবেন খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, লোকমান। এরা কেউই কিন্তু সুদকে পছন্দ করে নাই। এমনকি আপনি কি জানেন যে এই গ্রিক দার্শনিক আপনার এই অ্যারিস্টটল, প্লেটো, এরাও সুদের বিরুদ্ধে কথা বলেছে, এরা সুদকে ঘৃণা করে গেছে। কিন্তু আপনি এসে বললেন যে ওকে, আল্লাহ যা বলার বলছে আমি সুদকে হালাল করে দেই, তারপরে এরকম একটা অর্থনীতিতে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। আপনি কি মনে করেন এটা কোনো খারাপ প্রভাব আছে? ডেফিনেটলি খারাপ প্রভাব থাকবে। কি সেটা? এই যে কিছু মানুষের হাতে এই ক্ষমতাটা চলে যাচ্ছে, মানে আপনার কথা শুনতে শুনতে আমার মাথায় যেটা কাজ করতেছিল যে তাহলে তো যারা এই মানিটাকে নিয়ে, মানে মানিটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিল, সে তো চাইলে হচ্ছে মানুষের লাইফও কন্ট্রোল করতে পারবে। বিকজ আমাদের যে কোনো অ্যাক্টিভিটি আসলে হচ্ছে কাইন্ড অফ মানে অর্থনৈতিক অ্যাক্টিভিটির সাথে রিলেট করা যায়। সো আমি বাজারে গেলাম, কিছু একটা কিনলাম, আমি চাকরি বাকরি করলাম, টাকা কামালাম, বা হচ্ছে সন্তান প্রতিপালন করলাম, টাকা খরচ করলাম। সো সব কিছুর সাথেই হচ্ছে টাকাটা এমনভাবে জড়িত। সো টাকা যে কন্ট্রোল করবে সে তো আসলে মানুষের লাইফ কন্ট্রোল করবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং ব্যাপার হচ্ছে যে সুদের যে ক্ষতিকর প্রভাব, এগুলো কিন্তু আমাদের বিজনেস স্কুলে শিখায় না, ইকোনমিক্স স্কুলে শিখায় না। আমাদের কোনো পাঠ্য বইতে সুদের কোনো ক্ষতিকর প্রভাব নিয়ে একটা লাইন পাবেন না, একটা লাইন। এত বড় একটা হারাম বস্তুর কোনো ক্ষতিকর প্রভাব কোনো অর্থনীতিবিদ, কোনো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, কোনো শিক্ষাবিদ, কোনো দার্শনিক আবিষ্কার করে যেতে পারে নাই। ব্যাপারটা কি এরকম? হওয়ার তো কথা না। বরং আমাদের পাঠ্য বইগুলো এমনভাবে সাজানো যেন সুদ একটি খুব ন্যাচারাল বস্তু, এটা অকারণেই যেন ইসলামে হারাম করা হয়েছে। আমি অনেককে প্রশ্ন করেছি, বলেন তো সুদের ব্যবসার তফাৎটা কি? তফাৎটা পর্যন্ত ঠিক মতন বলতে পারেন, এবং সুদের ক্ষতিকর প্রভাব কি? বলেন না, আল্লাহ হারাম করেছে সেজন্যই নিষিদ্ধ। কিন্তু এটা যে আসলে আমাদের জন্য খারাপ, শুধু মুসলিম না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিকের জন্য যে সুদ খারাপ, এই বয়ানটা আসলে কেউ তুলেই আনতেছে না। এমনকি এই ধরনের রিসার্চ পেপার পর্যন্ত পাবলিশ করা হয় না। জানেন যে রিসার্চ জগৎটা অনেকটা একমুখী। আপনি যদি ডারউইনিজমের এগেনস্টে রিসার্চ করেন, আপনি যদি ট্রান্সজেন্ডারের এগেনস্টে রিসার্চ করেন, এবং সুদের এগেনস্টে রিসার্চ করেন, বড় বড় জার্নালগুলোতে আপনার আর্টিকেল পাবলিশ হবে সেই সম্ভাবনা নাই? আপনার বই আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হবে সেই সম্ভাবনা নাই? এমনকি এখন ওইসব দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা পর্যন্ত আন্দোলন করছে এই আপনার এই ধরনের গণহত্যার বিরুদ্ধে, তাদেরকে পর্যন্ত টিসি দেওয়া হচ্ছে। তার মানে গণহত্যার সমর্থক তারা। হ্যাঁ, আপনি কি মনে হয় তারা সুদের সমর্থক না? সেই জন্যই আমরা যত ইকোনমিক লিটারেচার দেখি, এগুলো সব একমুখী, এবং সেখানে সব জায়গায় কি সুদকে একটা অর্থনীতির উন্নয়নের সাথী হিসেবে দেখানো হয়, অপরিহার্য একটা অংশ হিসেবে। হ্যাঁ। সেই জন্য এমনকি মুসলিমদের ব্রেইনও এটা দিয়ে ওয়াশ হয়ে গেছে। সেজন্য মুসলিমরা এখন বলছে কি, সুদ ছাড়া তো আসলে চলা সম্ভব না বর্তমান যুগে, সেজন্য আমরা সুদকেই হালালাইজ করব। এরকম আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে যে মানে কেউ যদি বলে সুদ হারাম, তাকে বলে আচ্ছা বিকল্পটা দেখাও। তো এখন কিন্তু এটা বলে না যে আচ্ছা মিথ্যার বিকল্প দেখাও, কুফরির বিকল্প দেখাও। হ্যাঁ, কুফরি করা ছাড়া তো চলা সম্ভব না, কুফরির একটা ইসলামিক ভার্সন দেখাও। একমাত্র সুদের ক্ষেত্রে বলতে হবে যে না, মানে সুদ ছাড়াই যেন আমরা চলতে পারবো না। এইটা তো আমাদের পরাজয়। সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে সেটা, যে দাসত্বে আপনি নিজেও জানেন আপনি দাস। আমরা আসলে মানসিকভাবে সুদের কাছে দাস হয়ে গেছি। এবং একটু আগে যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর যদি দেই, যে টাকাটা যদি সবগুলো সুদের সাথে রিলেটেড হয়ে যায়, সেটা কি কি এফেক্ট ক্রিয়েট করে। আপনি দেখেন যে আমরা অনেক এফেক্ট দেখি, আমরা মনে করি এগুলো বিচ্ছিন্ন, রুট কজটা ধরতে পারি না। কেমন? মনে করেন যে আপনার ঘরে একটা সাপের বাসা আছে, আপনি দেখলেন এখানে সাপ ওখানে সাপ, আপনি সাপকে দোষ দিচ্ছেন কেন, ঘরে ঢুকছে, কিন্তু বাসাটা যে আছে এটা যে আপনি ক্রিয়েট করে রাখছেন, সেটা না দেখার কারণে আপনি না আসলে সাইড এফেক্টগুলোর দিকে ফোকাস করেন এবং মূল কেন্দ্রে কাজ করেন না।
মনে করেন যে এই আমি প্রায় এই উদাহরণটা বলি এবং আগে হয়তো বলেছি যে ধরেন একটা খেলার মাঠে আমি 2টা দল ছাড়লাম, ছেড়ে বললাম যে আচ্ছা তোমরা খেলো, তোমাদের মধ্যে যে আজকে সবচেয়ে খারাপ খেলবে তার সব সম্পত্তি কেড়ে তাকে অপমানিত করে এখান থেকে বের করব। তো এই খেলাটা কি আর খেলা থাকে? এটা কিন্তু খেলা থাকে, এটা যুদ্ধ হয়ে যায়। আর ধরেন আপনাকে আমি বললাম যে ওকে তোমরা 2জন খেলো, যে জিতবে তাকে বাহাবা দিব, তাকে জয়ী ঘোষণা করব। দেখেন আপনারা বন্ধুত্বপূর্ণভাবে খেলবেন, বন্ধুত্বপূর্ণভাবে শেষ করবেন। কিন্তু যদি বলি এই 2জন তোমরা কিছু না টেবিল টেনিস খেলবে, কিন্তু যে হারবে তাকে আমি জেলখানায় ভরে দিব। 2জন আর টেবিল টেনিস খেলবেন না, দেখবেন টেবিল টেনিসে মাঝখান দিয়ে আপনি ছুরি দিয়ে নিচ দিয়ে ঘাই দিয়ে লড়াই হয়ে যাবে, তখন গ্ল্যাডিয়েটর ফাইট হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের সমাজে যখন নির্দিষ্ট পরিমাণ টাকা ছেড়ে বলি তার চেয়ে বেশি টাকা ফেরত দাও, তখন আমাদের সমাজে যে অর্থনৈতিক কর্মকাণ্ড হয় এটা আসলে ব্যবসা পর্যায়ে থাকে না, এগুলো সবগুলো হয়ে যায় আমাদের অর্থনৈতিক গ্ল্যাডিয়েটর ফাইট। সেই জন্যই আপনি দেখেন সবাই যেন আপনার পকেটের দিকে তাকায় আছে, কে কিভাবে আপনার থেকে টাকা নিয়ে নিতে পারবে। ব্যবসায়ীদেরকে দেখেন আপনি অসাধু ব্যবসায়ী, আপনি দেখেন দুর্নীতি জায়গায় জায়গায়, আপনি দেখেন কি যে কোথাও নিয়ম নীতির কেউ তোয়াক্কা করতেছে না করে, বিশেষ করে যেখানে সুদের প্রভাব বেশি সেখানে সবাই যেন একজন আরেকজনকে পিছানোর চেষ্টা করতেছে, কে কার সাথে থেকে কিভাবে আগায় যায়, সত্য উপায় হোক মিথ্যা উপায় হোক, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কেউ যেন কিছুকেই পাত্তা দিচ্ছে না, সবাই যেন টাকার পিছে পাগল হয়ে ছুটতেছে। এই প্রভাবটা রুট কজটা তো ধরতে হবে। রুট কজ হচ্ছে আমাদেরকে হুক করে ফেলছে। টাকা হচ্ছে কি যে একটা হুকের মতন, প্রত্যেকের হাতে ধরাই দিয়ে বললো এর চেয়ে বেশি ফেরত দাও, এর চেয়ে বেশি তো নাই। যখন বড় সেমিনারে আমি যাওয়ার সুযোগ হয় তখন আমি চেষ্টা করি যে সাথে কিছু মার্বেল নিয়ে যাওয়ার। তো দেখা গেলো 300টা মার্বেল নিয়ে এখানে 10-15 জন আছে, তো দেখা গেলো 15 জনের প্রত্যেকে 20টা করে দিলাম, দিয়ে বললাম প্রত্যেকে 20টা মার্বেল ঋণ দিয়েছি, তোমরা আমাকে প্রত্যেকে 25টা মার্বেল ফেরত দিবা। কোত্থেকে দিবে? এইটাই তো হচ্ছে আমাদের যখন প্রত্যেকটা টাকা ঋণ আকারে আসছে আমাদের হাতে। একটু আগে তো বললাম যে ব্যাংক থেকে সবগুলো টাকা ঋণ আকারে আসছে, ঋণ আকারে এসে যখন বলছে আরো বেশি দাও সুদে আসলে ফেরত, আমরা দিতে পারবো না। তো আমাদের একটা উপায় আছে যে কেউ যদি শক্তিশালী হয় সে ঘুষি মেরে পাশের জনের থেকে আরো 5টা মার্বেল নিয়ে দিলাম 25টা মার্বেল ফেরত। হ্যাঁ, যখন ইকোনমিক অ্যাক্টিভিটিসে পরাজিত হতে থাকবে এবং মানুষ দেখবে বাঁচা মরার লড়াই হয়ে গেছে, তখন টাকার পিছে যেই আমাদের দৌড়টা সেটা আসলে জাস্ট রিজিকের সন্ধান না, সেটা হয়েছে সারভাইভাল একটা ফাইট। এবং সেই ফাইটটাই আপনি দেখেন, সেই জন্যই বলেন যে মানে আমি যেন কিসের মধ্যে আছি, শান্তি নেই, আমি শান্তি নেই। হ্যাঁ, কেন শান্তি নেই? কারণ এই ফাইটটার মধ্যে ব্যবসায়ীরা দেখতেছে, এই জন্য ব্যবসায়ীগুলো খুনাখুনি মারামারি। এই সুদকে বন্ধ করে দেন, দেখেন পুরো সিস্টেমটা কেমনভাবে বদলা যায়। এবং তার চেয়ে বড় অ্যান্সারটা কি, যেটা হয়তো এরপরে ন্যাচারালি মানে বল গড়াইতে গড়াইতে যেই দিকে যায়, সেটা হচ্ছে আপনি যখন সুদের ইয়েটা করতে থাকেন, চক্রটা চালাতে থাকেন, আপনার হাতে মানি গ্যাদার করতে থাকে। যারা সুদের কেন্দ্র এদের হাতে কি মানি গ্যাদার করতে থাকে, তাই না? কিছু জিনিস আছে সাইজে যত বড় হয় সেটা তত বেশি গ্যাদার করে চক্রবৃদ্ধি হারে। যেমন আপনাকে যদি বলে জাকাত কি, জাকাত হচ্ছে কি যে আপনার যত অর্থ থাকবে সেখান থেকে আপনি কিছু দিয়ে দিবেন, তাই তো? তার চেয়ে খারাপ কি আপনি জাকাত দিবেন না, যে অর্থ আছে সেটা কি হোল্ড করে ধরে রাখবেন, যে আমার যা অর্থ আছে আমি সঞ্চয় করে হোল্ড করে আমি এখানে স্তূপ করে রেখে দিছি। সেটা হচ্ছে জাকাত অস্বীকারী। হ্যাঁ, তাদের বিরুদ্ধে সাহাবীরা যুদ্ধ পর্যন্ত করছে। তার চেয়ে খারাপ কি, আমার যেহেতু এই সম্পদ আছে আমাকে আরো বেশি করে দিতে হবে, এটাই হচ্ছে সুদ। জাস্ট জাকাতের বিপরীতটা, মানে এক্স্যাক্টলি পোলার অপোজিট। পোলার অপোজিট। আমার যেহেতু টাকা আছে আমাকে আরো টাকা বাড়াই দিবা, এটা হচ্ছে আমার নিয়ম, এবং আমি কোনো রিস্কও নিব না। এইভাবে যখন মানিটা গ্যাদার্ড হতে থাকে তখন কি হয়, মানি ব্রিংস ওয়েলথ অ্যান্ড ওয়েলথ ব্রিংস পাওয়ার। এবং এই পাওয়ার গেমটা কিভাবে কাজ করে, মনে করেন যে আমার হাতে 5 কোটি টাকা আছে বা 5,000 কোটি টাকা আছে, আপনি আমাদের বাসার সামনে দাঁড়ান, কিন্তু আপনি আমার কথা পাত্তা দিচ্ছেন না, আপনার উপর আমার কোনো কন্ট্রোল নাই, ওই টাকা কিন্তু আমার ওইভাবে ভ্যালু ক্রিয়েট করে না, তাই না? ধরা যাক আমার হাতে অনেকগুলা শুকনো পাতা আছে, এই পাতা দিয়ে কিন্তু আমি আপনাদের কাউকে নিয়ন্ত্রণ করতে পারবো না, এই গেমটা মজা হয় না। এবং আমি কিন্তু যখন দেখতেছি এই পরিমাণ টাকা আমার হাতে আসতেছে এবং সমাজে আমি এবার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারি, দেন আমার টার্গেট কিন্তু আসলে একসময় টাকার অভাব থাকে না। একসময় কিছু মানুষ আছে যে টাকার জন্য ছুটে টাকার জন্য বাঁচে, কারণ তার এটা অভাব আছে। আর কিছু মানুষের জন্য টাকা এনাফ হয়ে গেছে, দেন ইটস হোয়াট পাওয়ার।
এবং সে চায় যে মানুষকে কন্ট্রোল করতে, একটা ফেরাউনিক পাওয়ার যে বলে না, সে ফেরাউন কি করতো, মানুষকে কন্ট্রোল করতে চাইতো। এবং এবং কেউ তার বিরুদ্ধে কিছু বলা ছিল না, ফেরাউন বলতে আমি গড, ওকে, মানে অপোজিশন করবেন যে ওই পাওয়ারটা কিন্তু নাই। এইটাই হচ্ছে মানুষের একদম বেসিক ভিতরের ইনস্টিংক্ট। এবং টাকা যখন আপনি হাতে এবারে গ্যাদার করবে তখন আপনি জাস্ট ওই পাওয়ারটা হোল্ড করার চেষ্টা করবেন। সেই জন্যই দেখবেন যে তারা আসলে যেই মূলত যারা মানি মাস্টার্স যারা, এবং যারা যে মানি যে হোল্ড করতেছে এবং যারা এই সুদের মধ্যে দিয়ে পুরো ব্যবস্থাটা সাজাচ্ছে, তারা এই মানিটা দিয়ে পাওয়ার এক্সার্ট করার চেষ্টা করে। তারা কখনো মিডিয়ার সামনে আসে না। আপনি কোনো একটা ব্যাংকের মালিককে রাস্তায় হাঁটতে দেখলে চিনবেনও না, কোনো মিডিয়ার সামনে আসে না, কখনো দেখবে না যে ক্যামেরার সামনে তারা। বরং আমরা যারা ক্যামেরার সামনে ওদেরকে টাকা দিয়ে তারা কিনে ফেলে, আমার মডেল হয়ে যাও। এবং এইভাবে তাদের যেই ইনভেস্টমেন্টগুলো দেখবেন যে মিডিয়া থেকে শুরু করে অন্যান্য ব্যবসা, প্রত্যেকটা ব্যবসাতে ঋণ দিয়ে তারা জাস্ট এই হোল সিস্টেমটার উপরে নিজেদের যে ক্ষমতাটা এটাকে টিকায় রাখার চেষ্টা করে। এবং সুদের বিরুদ্ধে যারা কাজ করে, যারা এই সিস্টেমের এগেনস্টে যায়, দে বিকাম মিস্টার নো বডি। ভাই এই কথাটা যেহেতু তুললেনি, মানে যেই কথাটা শোনা যায় যে এই যে বড় বড় ব্যাংকগুলো বা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এই মানি মাস্টার্স বা মানি মেকার্স যারা যারা কন্ট্রোল করে, এটা হচ্ছে মানে অল্প কিছু ফিউ ফ্যামিলিজ এই জিনিসটা হচ্ছে কন্ট্রোল করে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে ওই ফিউ ফ্যামিলিজ কি এবং ওদের ভ্যালুসগুলো কি। এবং দেখেন, আপনার প্রশ্নের উত্তর দিব এবং আগের প্রশ্নের সাথে রিলেট করব। দেখেন, আমরা কিন্তু অনেক ইস্যু দেখি আমাদের সমাজে যেগুলোর আমরা কোনো ভ্যালু খুঁজে পাই না, কিন্তু যেগুলো আমাদের উপর প্রেস করা হয়। এই যেমন ট্রান্সজেন্ডার ইস্যু, উই আর ফাইটিং এগেনস্ট ইট, হোল পিপল। মানে বাংলাদেশে যদি আপনি সার্ভে নেন, কেউ কিন্তু এটা পক্ষে পাবেন না, একেবারে সামান্য শহরের অতি উচ্চ পর্যায়ে দুই একটা জায়গা ছাড়া। আবার আপনাকে যদি বলি যে ফেমিনিজম ইস্যু, মোস্ট পিপল ওন্ট সাপোর্ট ইট, ইভেন মেনি উইমেন উডেন্ট। তারপরে আপনাকে যদি বলি আরও বিভিন্ন ইস্যু, যেমন লিবারালিজম ইস্যু, হ্যাঁ, তারপরে আপনার যে ফ্রি সেক্স, এগুলো কিন্তু আসলে এমন না যে আমরা চাইছি তারপর হয়ে গেছে। আমাদের উপর কিন্তু ধীরে ধীরে এডুকেশনের মধ্যে দিয়ে, মিডিয়ার মধ্যে দিয়ে পুশ করা হয়েছে। কেন? কারা করছে? এবং এগুলোর পিছিয়ে যে যদি শক্তিগুলো দেখতেন, তাহলে কিন্তু দেখতেন যে কিছু অর্গানাইজেশনের নাম চলে আসছে। এবং ওই অর্গানাইজেশনের পিছিয়ে যদি পাওয়ারটাকে দেখতেন, তাহলে দেখতেন কিছু ফ্যামিলির নাম চলে আসছে। যেমন রকফেলার ফ্যামিলি। হুইজ রকফেলার? বর্তমানে অনেকে রকফেলারের নাম জানে না। রকফেলার ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তির একজন, কিন্তু তার পরিবারের সদস্যদেরকে এখন আপনি খুঁজে পাবেন না কোনো মিডিয়াতে, কোনো প্রোগ্রামে। এবং পৃথিবীর সবচেয়ে ধনীদের যে লিস্ট দেওয়া হয়, সেখানে কিন্তু আপনি ওদের নামও খুঁজে পাবেন না। এবং আপনি যে পরিবারগুলোর নাম বলছেন, পৃথিবীর যে 400 যে লিস্ট দেওয়া হয়, সেখানে তাদের নাম পাবেন না। হ্যাঁ, আমরা তো সেরা ধনী হিসেবে নাম জানি ইলন মাস্কের নাম জানি, জেফ বেজোস কিংবা হচ্ছে ওয়ারেন বাফেট, ওনাদের কথা শুনি, বাট এই ফ্যামিলির কথা তো শুনি না। এবং কিন্তু আপনি যদি দেখেন যে ট্রান্সজেন্ডার ইস্যুতে যারা ফান্ডিং করছে, এর পিছিয়ে রকফেলার ফ্যামিলি ছিল অন্যতম, রকফেলার ফাউন্ডেশন। এবং এরা বেশিরভাগ বর্তমানে বিভিন্ন যে চ্যারিটি অর্গানাইজেশন আছে সেগুলো হোল্ড করে, এবং এই ধরনের বিভিন্ন রিসার্চ তারা কি ফান্ড করে। এবং এটা তো জাস্ট স্মল পার্ট, এটা হচ্ছে তাদের যে শো পার্ট, যে ওকে উই আর ভেরি কাইন্ড অ্যান্ড দিস পারসন। কিন্তু রথচাইল্ড ফ্যামিলি যেটা মূলত জার্মানি থেকে তাদের আর কি উত্থান, তো পরবর্তীতে রথচাইল্ড 5 ছেলেকে ইউরোপের 5টা জায়গায় পাঠানো হয়, এবং 5টা বড় শহরে, এবং তারা সবাই কি সুদের ব্যবসা করে। এবং পরবর্তীতে যে তাদের ইনফ্লুয়েন্স, এটা মাকড়সার জালের মতন ছড়াতে থাকে। এবং প্রথম বিশ্বযুদ্ধের আগে দেখা গেল যে জার্মানিকে ঋণ দিচ্ছে জার্মান রথচাইল্ড, ফ্রান্সকে ঋণ দিচ্ছে ফ্রান্স রথচাইল্ড, ইংল্যান্ডকে ঋণ দিচ্ছে ইংল্যান্ড রথচাইল্ড। এরা যুদ্ধ করছে আর এরা অনেক হাই ইন্টারেস্ট রেটে ঋণ দিচ্ছে। এরপরে প্রথম বিশ্বযুদ্ধের পরে এরা কেমন যেন হঠাৎ করে পিকচারের সামনে থেকে সরে গেল। কিন্তু আমেরিকার ফেডারেল রিজার্ভের ইতিহাস যদি দেখেন, সেখানে দেখবেন যে এই জন ডি রকফেলার, জেপি মর্গ্যান, অলড্রিচ, এইরকম কিছু ফ্যামিলি মেম্বার্স একসাথে দেখা গেল যে মিটিং করেছে জ্যাকিল আইল্যান্ড, এবং ওখান থেকে ফেডারেল রিজার্ভ হয়েছে। এবং আপনি যদি আরও দেখেন, শিফ মানে রথচাইল্ড যাদের সাথে ছিল এই ফ্যামিলিগুলো, তো এবং এদের অস্তিত্বটা কেমন যেন দেখবেন যে হোয়াইট পেপার থেকে সরে গেছে। হোয়াইট পেপার বলতে কি, মানে আমরা যাদেরকে ধনী হিসেবে জানি তাদের থেকে সরে গেছে, কিন্তু এদের অস্তিত্ব আছে কি নাই সেটা
মানে আমি না কাগজে কলমে এটা কখনোই প্রমাণ করতে পারবো না, তবে একটা জাস্ট তথ্য দিতে পারি, সেটা হচ্ছে আপনি যখন দেখবেন পৃথিবীর বড় বড় আর্টগুলো বিক্রি হচ্ছে, আগের দিনের জিনিসগুলো বিক্রি হচ্ছে, সেগুলা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, যেই দামে আসলে আমরা বলা যায় যে যেই ধনী এরা কেউ কেনার মতন না। মানে এই পরিমাণ টাকা দিয়ে একটা ছবি কিনবে, একটা জুয়েলারি কিনবে, একটা অনেক আগের দিনের একটা কলম কিনবে, এই শখ না করে কিন্তু বর্তমানে যাদেরকে ধনী দেখেন তারা সবাই টাকাটা ইনভেস্ট করবে এমন। এবং দেখবেন যে যতগুলা নিলাম হয় সবগুলাতে কি যেই হয় কি যে কে কিনেছে এটা কখনোই প্রকাশ করা যায় হয় না, এবং বলা যায় কি টেলিফোনে একজন আনআইডেন্টিফাইড পার্সন সে কিনে ফেলেছে। এবং দেখা গেছে যে লিওনার্দো দা ভিঞ্চির একটা ছবি $500 মিলিয়ন বিক্রি হয়েছে। $500 মিলিয়ন একটা ছবি কিনবে এরকম লোক আমাদের জানার মতো পৃথিবীতে নাই। এই টাকা দিয়ে একটা গিগা ফ্যাক্টরি করা যায়, সে ওইটা করবে যে ব্যবসায়ী, সত্যিকার ব্যবসায়ী। এরা কারা আমি জানি না, আমি এটা কোনো উত্তরও দিব না। হতে পারে যে এই ফ্যামিলিগুলাই বর্তমানে বিভিন্ন ব্যাংকের পিছে এনাফ যেই পাওয়ার মানি হোল্ড করে আছে, এবং আমরা যে বিশ্বব্যাপী যে একটা লড়াই দেখি যে আমাদের যে হিউম্যান যে নেচার সেইটার এগেনস্টে কিছু ভ্যালু এসে একটা যেন আমাদের উপর মূল পাওয়ার সোর্স থেকে ছড়াচ্ছে। হতে পারে যে এরাই এগুলো ছড়াচ্ছে, এদের কি স্বার্থ? হ্যাঁ, মানে এই জেকিল আইল্যান্ডের যে মিটিংটার কথা বললেন, এইটার সাথে কি ওইটার কোনো রিলেশন আছে, যে পাউন্ড থেকে ডলারে চলে যাওয়া? আবার কিন্তু মানে ওটা কি একটু পরে আনবই না? একটু পরে প্রশ্নটা আবার করবেন, শেষ করি। ওকে। এদের কি স্বার্থ? এদের কি স্বার্থ? আপনি যখন এনাফ মানি এবং পাওয়ার পজেস করা শুরু করেন তখন আপনার সামনে কিন্তু আর কোনো মানুষ থাকে না। আপনি যখন প্রচুর পাওয়ার হোল্ড করতে থাকেন, আপনার কম্পিটিটর হয় কে? গড। এবং তখন আপনি গডের সাথে ফাইটটা শুরু করে দেন, এবং আপনার কম্পিটিটর থাকে যে গডের রুল যেটা সেটার এগেনস্টে সব নিজের ইচ্ছা মতন রুল ক্রিয়েট করবে, ওটাকে ডিফাই করা। এক্স্যাক্টলি। এবং সেইটাই আমরা দেখছি সমাজে, ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ এটা। এবং এটাই আমরা দেখছি সমাজে। ফেরাউনের পয়েন্ট কিন্তু এটাই ছিল যে আই এম ইউর সুপ্রিম গড। আমার এগেনস্টে এসে মুসা আবার বলবে যে দাসকে মুক্ত করে দাও, এটা মানতে পারলো না। এবং বর্তমানে যারা তারাও কিন্তু আসলে ঈশ্বরের কিছুই পছন্দ করে না, এবং তারা হচ্ছে যে সেকুলারিজমের মধ্যে দিয়ে তাদের নিজস্ব ভ্যালু প্রমোট করে তাদের পাওয়ারটাকে আরো সিকিউর করে রাখছে, আলটিমেট ইগো আর কি। এবং এই পুরা চ্যানেলটা ফান্ড করতেছে এই সুদের সিস্টেম। এই সুদের সিস্টেমটা কেটে দেন, দেখবেন তারা ভেঙে পড়ছে। আজকে আজকে আমেরিকাকে আমরা ফলো করি কেন? কারণ দে আর সো পাওয়ারফুল, দে হ্যাভ সো মাচ মানি, তাই না? আমেরিকা যদি একটা দুর্বল ভগ্ন রাষ্ট্র হতো আর এসে বাংলাদেশে বলতো যে হ্যাঁ ট্রান্সজেন্ডার নামে একটা জিনিস আছে, এটা করো, হ্যাঁ তার ফেমিনিজম নামে একটা কনসেপ্ট আছে, খুব ভালো, কেউ পাত্তা দিত না, কেউ পাত্তা দিত না। আজকে বাংলাদেশকে কি আফ্রিকার ঘানা এসে শিখায় যায় যে না আফ্রিকার ঘানাতে আমরা গোত্র প্রধান সমাজ খুব ভালো, বাংলাদেশ এটা করো করো, মানবো? কেউ মানবে? এই যে আমাদেরকে যা শিখানো হচ্ছে এটা মূল সোর্স হচ্ছে মানি। আমেরিকার মানি পাওয়ার শেষ, দেখেন আমেরিকার সব ভ্যালু। এখন আমরা কি হচ্ছে এই ভ্যালু কেন কিনলো এটার বিরুদ্ধে লাগো, এই ভ্যালু কেন করলো এটার বিরুদ্ধে লাগো, এটা গোড়ায় হাত দিচ্ছেন, গোড়ায় হাত কিন্তু গোড়ায় হাত দিলে আবার ওরাও কিন্তু কনসার্ট হয়ে যায়। আপনি যখন সাইডে ফাইটগুলো করেন আপনি কিন্তু অনেকটা নিরাপদেই থাকেন, বা আপনার উপর মোটামুটি একটা ওই ফাইটে থাকে, কিন্তু গোড়াতে কিন্তু কাউকে হাত দিতে দেয় না কেউ। যারাই পর্যন্ত ডলার সিস্টেমের এগেনস্টে বলছে এবং ডলার সিস্টেম থেকে বের হয়ে আসতে বলছে, সবগুলো দেশ স্যাংশন খেয়েছে। বর্তমান বিশ্বের দিকে তাকায় দেখেন কোন দেশগুলো স্যাংশন আছে এবং তারা কোন সিস্টেম আছে। ইরান, রাশিয়া, হ্যাঁ, এবং তার আগে ইরাকে সাদ্দাম হোসেন যখন ঘোষণা দিয়েছে সে ডলার সিস্টেম থেকে বের হতে চায়, তারপরেই ইরাকের উপর আক্রমণ হয়েছে এবং বলেছে গণবিধ্বংসী অস্ত্র আছে। পরে গণবিধ্বংসী অস্ত্র পায় নাই, কিন্তু বলেছে যুদ্ধের কারণ ঠিকই ছিল। কি কারণ? কারণ তো আসলে ওইটা এবারে ওই কোশ্চেন। তো একটু আগে ভাইয়া যে জিনিসটা বলছিলেন যে জেকিল আইল্যান্ডে একটা মিটিং হয়েছিল, তো ওই মিটিংয়ে হচ্ছে অনেকে অংশ নিয়েছিল, এবং এইটার সাথে কি ওইটার কোনো সম্পর্ক আছে? এই যে পাওয়ার ডাইনামিক্সের শিফট হওয়ার, যে ইন্টারন্যাশনাল কারেন্সি মেইন ছিল পাউন্ড, তারপর এখান থেকে হচ্ছে হঠাৎ করে ডলার হয়ে গেল, এটা কি কানেক্টেড, রিলেটেড? অবশ্যই কানেক্টেড। যে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে এই দুইটা বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে আসলে পাওয়ার শিফটিং হয়েছে কেমন। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা হয়ে গেল সারা বিশ্বের ফোকাস, সুপার পাওয়ার। এবং সুপার পাওয়ার হওয়ার পিছিয়ে তিনটা রিজন ছিল। একটা হচ্ছে ব্রেটন উডস চুক্তি। ব্রেটন উডস আমেরিকার মুদ্রাকে ফাইন্যান্সিয়াল সেন্টারে পরিণত করেছে।
ব্রেটন উডস ছিল এমন একটা চুক্তি যে আমেরিকার ডলার হবে সারা বিশ্বের রিজার্ভ কারেন্সি এবং বাকি সকল কারেন্সি আমেরিকার ডলারের এগেনস্টে হবে। তখন থেকে দুইটা দেশ যখন বাণিজ্য করবে, লেনদেন করবে, যা কিছুই করবে ওই ডলার রিজার্ভের ভিত্তি সেটা ডলারের উপর হবে, ডলারের উপর ভিত্তি করে। তার আগে কিন্তু ছিল সেটা পাউন্ড। যখন ব্রিটেন থেকে আমেরিকাতে এই শিফটিংটা হলো, তখনই হচ্ছে কি পাওয়ার শিফটটা হয়ে গেছে। এর আগে কিন্তু পাউন্ড ভিত্তিক ছিল সব লেনদেন, এবং তখন ব্যাংক অফ ইংল্যান্ড ছিল একটা প্রাইভেট অর্গানাইজেশন। এদিকে ফেডারেল রিজার্ভকে প্রাইভেট অর্গানাইজেশন করা হলো, তারপরে পাওয়ার শিফটটা করার পর ব্যাংক অফ ইংল্যান্ডকে ন্যাশনালাইজ করে দেওয়া হলো, এবং ব্যাংক অফ ফ্রান্সকে ন্যাশনালাইজ করে দেওয়া হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। এবং আমেরিকার মুদ্রা যখন সারা বিশ্বের মূল মুদ্রায় পরিণত হলো, তখন ফেডারেল রিজার্ভ এখন পর্যন্ত প্রাইভেটই আছে, এবং এইটার মধ্যে দিয়ে কি মূল পাওয়ারটা হোল্ড করা হয়। সেই জন্যই আসলে ব্রিটেন থেকে আমেরিকার পাওয়ারের শিফটিংটা আসলে একই পাওয়ারের হাতেই ক্ষমতার আসলে হেডকোয়ার্টার বদল। ধরেন আপনাদের হেডকোয়ার্টার যদি আজকে মতিঝিল থেকে নিয়ে গুলশানে নেন, আপনাদের নিজেদের মধ্যে কি যুদ্ধ হবে? হবে না, কারণ মালিক তো একই। পাওয়ার তো আসলে আমরা যে দেশ হিসেবে দেখি, পাওয়ারকে আলাদা আলাদা করি, আসলে এটা পাওয়ার না। পাওয়ার হচ্ছে কি যে আপনার যে চ্যানেলগুলা, যে মিডিয়া, আপনার যে হচ্ছে কি যে কারেন্সি, আপনার যে টেকনোলজি যার হাতে আছে সেইখানে আপনার ক্ষমতা আছে কিনা, সেখানেই পাওয়ার। এইভাবে দেশ হিসেবে আলাদা আলাদা করার কোনো মানেই হয় না। যেমন একটু আগে আমি বলেছি যে জার্মানিকে ঋণ দিয়েছিল জার্মান রথসchild, ফ্রান্সকে দিয়েছিল ফ্রেঞ্চ রথschild, ব্রিটেনকে ব্রিটিশ রথschild। সো আলটিমেটলি এখন ওই ফ্যামিলির হাতে আছে কি বর্তমানে, অন্য কারো হাতে আছে না, কার হাতে আছে সেটা নিয়ে আমি মন্তব্য করছি। কারণ আমি এর অন্য যে মন্তব্যগুলো করেছি সেগুলোর একটা আমি ছকে আমি প্রমাণ করতে পারবো যে দিস ওয়ার্কস লাইক দিস। বাট আপনি যদি সার্চ করেন জয়েল ফেডারেল রিজার্ভ তো বেসরকারি প্রতিষ্ঠান আছে, মালিকদের নাম বলো, আসবে না, কোনো রেজাল্ট আসবে না। তো এটা যে ব্যাপারে মন্তব্য করা আসলে বলা যায় ফাঁদে পা দেয় ভাই। তো আমি মনে করি যে এই যে পাওয়ার শিফটটা, এইটা ছিল কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা বড় স্টেপ, এবং তারপরেই আর কি আমেরিকা ওয়ার্ল্ডের সেন্টার পর্যন্ত হয়। আর জেকিল আইল্যান্ডের ইভেন্টটা হয়েছিল আরও আগে, এটা ফার্স্ট ওয়ার্ল্ডের আগে। তো ওইটা ছিল কি যে আসলে আমেরিকার প্রথম যেই প্রাইভেট সেন্ট্রাল ব্যাংক ক্রিয়েটেড হয়, সেই সময় ইংল্যান্ডেও প্রাইভেট সেন্ট্রাল ব্যাংক ছিল, ফ্রান্সে ছিল, কিন্তু আমেরিকা ছিল না। এবং একটা রিয়েলি একটা মানে কি বলবো, মানে একটা ফ্যাব্রিকেটেড তো না, রিয়েলি একটা মানে খুব ওয়েল ক্রাফটেড প্লটের মধ্যে দিয়ে কি আমেরিকাতে এই সেন্ট্রাল ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়। তাহলে জেকিল আইল্যান্ডের যে মিটিংটা হলো তার ফলশ্রুতিতে হচ্ছে এই পাওয়ার শিফটটা হয়ে গেল, কিন্তু এখানে হচ্ছে কোনো মানে যুদ্ধ হইলো না বা এত বড় মেজর পাওয়ার শিফট হইলো, কোনো রক্তপাত হইলো না, বিকজ ওই রসুনের গোড়া একই জায়গায়। পাওয়ার শিফটিংটা জেকিল আইল্যান্ডে দিয়ে হয় নাই, আসলে তার আগেই হয়েছে। বলা যায় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা দেখছি যে পাউন্ড থেকে কারেন্সি শিফট হয়েছে ডলারে, কিন্তু জেকিল আইল্যান্ডের ইভেন্টটা তার আরও অনেক আগে। এবং আমি এটাও বললাম যে জেকিল আইল্যান্ডের সময় ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড ছিল প্রাইভেট ব্যাংক, ব্যাংক অফ ফ্রান্সও ছিল প্রাইভেট ব্যাংক, এবং ওই সময় কি ফেডারেল রিজার্ভ তৈরি করা হয়েছে। তার আগে কিন্তু আমেরিকায় এই প্রাইভেটলি ওন্ড সেন্ট্রাল ব্যাংক ছিল না। আমেরিকায় প্রাইভেটলি ওন্ড সেন্ট্রাল ব্যাংক যতবার তৈরি হওয়ার চেষ্টা হয়েছে সবগুলোকে কি নস্যাৎ করা হয়েছে। এবং এটার পিছে সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করছে তার মধ্যে একজন হচ্ছে কি যে থমাস জেফারসন। এবং আমেরিকাতে প্রথমে কি দেখা গেল নর্থ ব্যাংক অফ আমেরিকা, তারপরে ফার্স্ট ন্যাশনাল ব্যাংক অফ আমেরিকা, তারপর হচ্ছে কি যে সেকেন্ড ন্যাশনাল ব্যাংক অফ আমেরিকা যখন হয়েছে, এটা ঠিক ইংল্যান্ড আর ফ্রান্সের মতন প্রাইভেটলি ওন্ড সেন্ট্রাল ব্যাংক তৈরি হয়েছে, যে একটা প্রাইভেট অর্গানাইজেশন থাকবে, তারা মানি প্রিন্ট করতে পারবে। ইংল্যান্ডে অলরেডি এই সিস্টেম, ফ্রান্সে অলরেডি এই সিস্টেম, তারা হচ্ছে কি যে ওয়ার্ল্ড ইকোনমির সেন্টারে। এদিকে আমেরিকা একটা নতুন শক্তি গড়ে উঠছে, সে এই কাজটা করবে না, এটা তো আসলে ওরা মেনে নিচ্ছে না, বিকজ ইট উইল ক্রিয়েট এ ব্যাড এক্সাম্পল ফর দ্য হোল ওয়ার্ল্ড, তাই তো? এখন যেটা করলো যে আমেরিকাতে এটা বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দেখা গেলো যে আমেরিকার জনগণ বা আমেরিকার সরকার কিন্তু এটার অ্যাগেনস্টে কাজ করছে। এবং তখন দেখা গেলো যে পত্রিকার উপর যে কন্ট্রোল সেটা ওইভাবে ছিল না। এবং থমাস জেফারসনকে আমেরিকার পত্রিকাগুলো কিন্তু ওই সময় সমর্থন দিছে, কারণ ওই সময় কিন্তু প্রেস ফ্রিডম আরও বেশি ছিল। এমনকি থমাস জেফারসনের একটা বিখ্যাত উক্তি আছে যে এই ব্যাংক ইনস্টিটিউশনগুলা বিদেশি সেনাবাহিনীর চেয়ে আরও বেশি ভয়ঙ্কর আমার জাতির জন্য। ওরে বাবা! শুধু তাই না, এবং বলছে কি যে আর এদেরকে যদি তুমি মানি ক্রিয়েট করার পাওয়ারটা দাও, তাহলে ইনফ্লেশন এবং ডিফ্লেশনের সাইকেলের মধ্যে দিয়ে তারা আসলে সবকিছু নিয়ে নিবে। হ্যাঁ, কিন্তু এই উক্তিগুলো কিন্তু আমাদের কাছে আসে না। থমাস জেফারসনের উক্তি যে বিদেশি সেনাবাহিনীর চেয়েও আমাদের এই সুদের রাজারা আরো ভয়ঙ্কর। এবং তিনি তার সারাটা জীবন ফাইট করে গেছেন, এবং শেষ পর্যন্ত এই আমেরিকার যেই সেন্ট্রাল ব্যাংক যেটা,
ওইটাকে তিনি ধ্বংস করে গেছেন এবং ওনাকে অ্যাসাসিন করার জন্য গুলি করা হয়েছিল, 2বার গুলি করছে, 2টাই মিস করছে বুলেট, এবং তো ওনাকে মারতে পারেনি। এর পরবর্তীতে কিন্তু তখনও কিছু গ্যাপ ছিল। তখন কিন্তু জেফারসন যখন মারা গেলেন তখন কিন্তু তিনি মানি প্রিন্টিংটা নিজ হাতে নেন নাই, কিন্তু আব্রাহাম লিঙ্কন এসে নিজ হাতে মানি প্রিন্টিং করা শুরু করে দিছে, এবং ওই মানিটার নাম ছিল গ্রিন ব্যাগ, সেজন্য এখনো ইউএস ডলারকে মানুষ গ্রিন ব্যাগ বলে, এবং আব্রাহাম লিঙ্কনকে ঠিক এই কারণেই হত্যা করা হয়েছে। এবং আব্রাহাম লিঙ্কনকে হত্যা করার পরেই আপনার এই যে গভর্নমেন্ট মানি যেটা সেটা বন্ধ করে দিছে, এবং আবার কি মানি যে প্রিন্টিংটা সেটা আবার ব্যাঙ্কগুলোর হাতে যায়, এবং কিন্তু তখনও সেন্ট্রাল ব্যাংক তৈরি হয় নাই, এবং সেন্ট্রাল ব্যাংক তৈরি হয় 1913 সালে, এবং তার আগে জেকিল আইল্যান্ডে যে মিটিং হয় সেইটা, এবং তারপরেও কিন্তু আসলে সিনেটরদের সবাই রাজি ছিল না, সেই জন্য এটা ঠিক ক্রিসমাসের আগে খুব সম্ভবত 22শে ডিসেম্বর হুট করে একটা মিটিং ডাকে এবং এই ফেডারেল রিজার্ভ তৈরি করে ফেলে। ওই মিটিংয়ের মানে সিনেটরদের যে সভা, পার্লামেন্টের মিটিং যেটা বাংলা যেটা বলা অধিবেশন ডাকে, এবং ওইটার মধ্যে দিয়ে কি এটা চুক্তিটা করা। এবং ওই সময় দেখা গেল যে অনেকেই ক্রিসমাসের বন্ধে বাড়ি চলে গেছিলো এবং হুট করেই মিটিংটা ডাকে। তো এই এমন না যে পৃথিবীর কেউ খুব রাজি হবে যে কিছু ব্যক্তির হাতে নিজের টাকার ক্ষমতা তুলে দিতে, এবং আমেরিকা জনগণ এখন এগুলো জানে না। এবং আমি বাংলাদেশে এসে বলছি যে এমন না যে আমি আমেরিকা স্পেশালিস্ট, অন্যান্য দেশে তো এই সিস্টেম আছে, চলছে, এবং যেহেতু বর্তমানে ডলার কেন্দ্রিক ব্যবস্থা হয়ে গেছে সেহেতু আমাদের আর ব্যাংক অফ ইংল্যান্ড বা ফ্রান্স ওইভাবে এখন প্রয়োজন হচ্ছে না, সেহেতু ওগুলোকে ন্যাশনালাইজ করে দিছে। আচ্ছা, ওগুলো প্রাইভেট থেকে ন্যাশনালাইজড হয়ে গেছে? হ্যাঁ, এখন ন্যাশনাল ব্যাংক, এখন ন্যাশনাল ব্যাংক। আর বাংলাদেশের ব্যাংক স্বায়ত্তশাসিত, আবার ব্যাংক অফ জাপান যেটা সেটাও প্রাইভেট, কিছু গভর্নমেন্টের কিছু শেয়ার আছে। আর বেলজিয়ামের ব্যাংক যেটা ভুল না বললে সেটাও প্রাইভেট, এরকম আরও কিছু আছে। তো দেখা গেল যে বেশ কিছু ব্যাংক আছে প্রাইভেট। তো এখন আসলে ডলার কেন্দ্রিকই তো সব, এবং ডলার কেন্দ্রিকই সব স্যাংশন, ওইটাই মূল পাওয়ার। তো সেইটা কিন্তু আসলে মূল জায়গাতে আসলে হাত আছে, এবং এই সিস্টেমে যারা এগেনস্টে কাজ করছে তাদেরকে তো একটু আগে বললাম যে ইরাক থেকে শুরু করে নর্থ কোরিয়া সবাইকে কি আসলে মোটামুটি একই পরিণতির শিকার হতে যে ভেনেজুয়েলার যেমন বর্তমান অবস্থা, পৃথিবীর সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও সবচেয়ে দরিদ্রতম দেশ। এক কথায় সুদ আসলে শুধুমাত্র এমন না যে আপনার থেকে আমি 2 টাকা বেশি নিলাম, এটা আসলে আমাদের পুরা একটা কালচার গড়ে ওঠে। হোল যে ক্যাপিটালিস্টিক কালচারটা দেখেন, যেখানে টাকাই আমাদের জীবনের লক্ষ্য হয়ে যায়, টাকাই আমাদের জীবনের কেন্দ্র হয়ে যায়। এটা কাগজ দিয়ে করেন কি সোনা দিয়ে করেন কি হুনস ডিজিটাল কারেন্সি দিয়ে করেন কি আপনার ক্রিপ্টো দিয়ে করেন, যদিও ক্রিপ্টো দিয়ে এখন হচ্ছে না সুদের লেনদেন যেহেতু এটা ভোলাটিলিটি বেশি, কিন্তু ওভারঅল একই এফেক্ট ফেলবে যে সমাজের কিছু লোককে আপনার পাওয়ারের সেন্টারে নিয়ে আসবে, বাকি সবাইকে টাকার দাস বানাবে, এবং এই আমরা আসলে একটা বিশাল এক্সপ্লয়টেশনের মধ্যে বসবাস করব। এবং এই সিস্টেমটাকে টিকায় রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনাকে অন্ধ করে রাখা, যে এইরকম যে কিছু আছে সেটাকে ভুলাই দেওয়া, এবং বলা যে তুমি ওয়ার্ক করো, গেইন মানি অ্যান্ড বিকাম সাকসেসফুল, হুইচ ইজ এ লাই। হয় ইউ কন্ট্রোল, যখন আপনার হাতে টাকার নিয়ন্ত্রণ, আপনার হাতেই সব, তখন আমি টাকার জন্য যতই ছুটবো, দিন শেষে আপনাকেই আসলে একটু একটু করে আমার শ্রম ধনী করে দিবে। কিন্তু ভাইয়া, মানে এটা ধরেন আমার সরল মনের প্রশ্নই বলতে পারেন, মানে কেউ অন্যভাবে নেবেন না। যদি এরকমটাই হয় যে ইকোনমিস্টরা যারা বুঝলাম যে তারা হচ্ছে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, বা এই সিস্টেমটা এইভাবে চলে আসছে, ওরা হচ্ছে সুদটাকে খুব নর্মালাইজ করে হচ্ছে দেখে, বা বইপত্রগুলোতে এইভাবে করা হয়, কিন্তু ইসলামে তো এটা হচ্ছে খুব কড়াভাবে নিষিদ্ধ। তাহলে হচ্ছে এইটার বিরুদ্ধে হচ্ছে ধরেন এই যে ইসলামিক প্রতিষ্ঠান যেগুলা, তাদেরকে তাহলে ওইভাবে হচ্ছে মানে কথা বলতে শোনা যায় না কেন, বা ভয়েস রেজ করতে শোনা যায় না কেন? এখন ব্যাপার হচ্ছে আমাদের যেই সমাজ, সেখানে মসজিদে আমরা কি করি, দান ভিত্তিক, তাই তো? এবং মসজিদের চিন্তাটাও দেখেন, আসলে সমাজ যেদিকে যায় এমন না যে আপনি একা সেখান থেকে উল্টা দিকে যেতে পারেন। মানে প্রতিষ্ঠান বলতে ভাই শুধু যে আমাদের ভৌগোলিক বাউন্ডারির মধ্যে বুঝাচ্ছি তাও না। ধরেন অনেক কান্ট্রি আছে না যে যারা বলে যে তারা ইসলামিক কান্ট্রি, এরকম তো ওই রকম পাওয়ারফুল ভয়েস আসলে রেইজ হয় না কেন তাহলে? ওইটাই তো বলছি যে বিশ্ব যেদিকে যাচ্ছে, সমাজ যেদিকে যাচ্ছে, আসলে ধর্মকে যাচ্ছে আলাদা করে দেখার কিছু নাই। আমি যখন মসজিদকে দেখবো, এখন ক্যাপিটালিজমের যে প্রভাব আপনি সমাজে দেখেন, মসজিদে একই প্রভাব দেখবেন। যেমন মসজিদে আমরা কি দেখি, মসজিদের দানের করার জন্য প্রচুর উৎসাহিত দেওয়া হয়, কোথায়? মসজিদে বা মাদ্রাসায়, তাই তো? এবং ওই টাকাটা দিয়ে মসজিদে কি করা হয়,
আমরা দেখি যে এসি কিনছে, টাইলস কিনছে, ঝাড়বাতি কিনছে। অথচ কোরআন যদি পড়েন, কোরআনে কাদেরকে দান করতে বলেছে, কোরআনের অর্থ যদি পড়েন, কোরআনে কয়েক পৃষ্ঠা পর পরই বারবার খালি দান 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 দান। কাদেরকে? আল্লাহ কি বলছে যে আমার ঘরে যে দান করো, আমার ঘরটাকে সুসজ্জিত করো, মিনার উঁচু করো, এইটাই হচ্ছে কি যে আমাকে খুশি করবে? না, আল্লাহ বলছে যে তুমি দান করবা, যে ধুলিমলির মিসকিনকে তুলে আনবা, একটা দাসকে দাসত্ব থেকে মুক্ত করে দিবা। কেমন? একজন এতিমকে তুমি সাহায্য করবা, একজন অসহায়কে তুমি একজন ক্ষুধার্তকে খাওয়াবা। এবং এত বেশি উৎসাহিত দেওয়া হচ্ছে এই ব্যাপারে যে কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে ওরা বলে আল্লাহ চাইলে তো নিজেই খাওয়াইতে পারতেন, আমি কেন খাওয়াবো? মানে চিন্তা করছেন, এই চিন্তাটা কাফেরদের চিন্তা, মুসলিমের চিন্তাই না। যে অথচ আমরা আমাদের চিন্তাটা কি? আমরা কিন্তু এইভাবে চিন্তা করি অনেক সময় যে না আল্লাহ তো খাওয়াইতে পারতেন, দুনিয়া সব গরিবকে আমি খাওয়াবো নাকি? মুসলিমদের চিন্তা না। এমনকি সূরা মাউনে বলছে যে মানে যাদের ব্যাপারে ইয়ে করেছে যে মানে তুমি কি দেখো না যে আলাইতালা জি বিদ্দিন ফাজালি কালে ইয়াতিম, হ্যাঁ, যে মানে যারা উদাসীন নামাজের ব্যাপারে, তারপরে হচ্ছে কি যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং ওই মিসকিনদেরকে কি খাওয়াইতে উৎসাহিত করেন। দেখছেন? বলেন না যে মিসকিনদের খাওয়ায় না, খাওয়াইতে উৎসাহিত করবেন না, নিরুৎসাহিত করবেন। ইটসেলফ মানে কি ওই পর্যায়ের একটা গুণা যে আপনি এতিমকে ধাক্কা দিচ্ছেন, আপনি এই নামাজের ব্যাপারে উদাসীন, তাই না? যারা কি দিনকে অস্বীকার করে, হ্যাঁ, এদের ব্যাপারে মানে দিন মানে হাসরের দিন, ভাই যারা কোন পর্যায়ের আর কি আসলে আমরা উৎসাহিত করা হয়েছে একটা ধর্মে যেখানে বলতেছেন আমার পুরোহিতকে খাওয়াও, আমার মন্দিরে টাকা দাও, বরং বলতেছে আমার গরিবদেরকে খাওয়াও। সেখানে এসে আমাদের দানের কেন্দ্র হয়ে গেল মসজিদের উন্নয়ন। এই উন্নয়ন কি মুসল্লির অন্তরের উন্নয়ন? এই উন্নয়ন কি ইসলামের উন্নয়ন নাকি ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন? আজকে যদি আপনি রাসূলের একটা নিদর্শন দেখতে চান, দেখতে পারবেন না। না রাসূলের প্রাসাদ দেখতে পারবেন, না রাসূলের হাতে তৈরি করে বিরাট কোনো মন্দির বা গম্বুজ, মন্দির তো না, মসজিদ বা গম্বুজ দেখতে পারবেন, না হযরত আবু বকরের প্রাসাদ দেখতে পারবেন, না হযরত ওমরের। কিন্তু তাদের আইডিয়াগুলো আমাদের মাঝে আছে, কারণ তারা মানুষ করে গেছে, মানুষকে উন্নয়ন করে গেছে, সমাজকে উন্নয়ন করে গেছে। আর আজকে আমরা মানুষ সমাজ না, আমরা ইনফ্রাস্ট্রাকচারকে উন্নয়ন করি। ঠিক যে কাজটা ফেরাউন করছে, ফেরাউন ঠিক এই কাজটা করছে। সে তার কোনো আইডিয়া রেখে যেতে পারে নাই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেখে যেতে পারছে। আর আজকে আমরা যা করছি 100 বছর পরে আমাদের পরবর্তী পুরুষে এসে বলবে এরা এগুলো শুধু বানায় গেছে আর সমাজটাকে শেষ করে গেছে। আমাদের পুরো সমাজটা যখন সুদ ভিত্তিক হয়ে যায়, আমরা ক্যাপিটালিস্টিক চিন্তা মসজিদের ভিতরে নিয়ে আসি এবং ওই চিন্তাটাকে ফান্ড করার জন্য কাদের টাকা প্রয়োজন? যাদের হাতে টাকা আছে, এবং তারা সব কি ভিত্তিক? সুদ ভিত্তিক। তো কেমনি সুদের বিরুদ্ধে বয়ান হবে? আপনি তো ধর্মকে আমাদের থেকে সমাজ থেকে আলাদা করতে পারবেন না, আমরা সবাই মিলেই তো। ওই চিন্তাটা ঠিকই মসজিদে ঢুকছে এবং কোরআন যেভাবে শিখাইছে তার থেকে বিকৃত হয়ে গেছে আমাদের চিন্তা। সেই জন্যই দেখি মসজিদের এসি চলতে থাকে আর বাহিরে এই আদম সন্তান না খেয়ে হাত পেতে থাকে। আপনার কি মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এগুলো দেখলে মানতে পারতো? যেখানে উনি যখন দেখছে যে একজন মানুষ না খেয়ে আছে, নিজ কাঁধে বোঝা নিচ্ছে এই জন্য যে দায়িত্বটা আমার, এই দায়িত্ব আমার, এই দায় আমার যে একটা মানুষ না খেয়ে আছে, আর সেখানে মসজিদ দানের টাকা দিয়ে এসি ঝাড়বাতি কিনতেছে, ইমামের বেতন দিচ্ছে 12,000 5,000, এটা দিন মজুরের বেতন হতে চেয়ে বেশি। কেমনি ইসলামের উন্নয়ন হবে? উন্নয়ন তো হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন, তো হচ্ছে সিমেন্ট কোম্পানির, রড কোম্পানির, টাইলস কোম্পানির, ঝাড়বাতিওয়ালার। কিন্তু ইসলামের উন্নয়ন না। ইসলামের উন্নয়ন কি কখনো এই জন্য পিছিয়ে ছিল যে মসজিদ সুন্দর হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যেখানে বলতেছিল আমি চাইলে তো পাহাড়কেও সোনা করে দিত আল্লাহ। উনি কিন্তু এটা চাই নাই, কারণ এটা দরকার নাই। আমরা কি চাইতাম যে হ্যাঁ আমার সোনার পাহাড় লাগবে, এটা এটা কিনবো, ওইটা কিনবো, সারা দুনিয়ার ইসলাম প্রচার করে দিব আমার টাকা খরচ করতে করতে। রাসূল বলছে না, আমি আল্লাহর কাছে কখনো চাই নাই যে আল্লাহ ধন সম্পদ দাও, এটা দিয়ে আমি কিনে কিনে মুসলিম বানাই ফেলবো মানুষকে। উনি কি দোয়া করছেন? উনি ওনার উম্মতদের জন্য দোয়া করছেন, কল্যাণের জন্য দোয়া করছেন। সেইটা আমাদের এখন লক্ষ্য না। আমাদের লক্ষ্য কি? ঠিক সেইটা যেটা সুদী প্রতিষ্ঠানগুলা, যেটা সুদী সিস্টেমগুলো আমাদেরকে শিখাইছে। হ্যাঁ, মানে ওই যে শুরুতে যে শো অফের প্রতিযোগিতার কথা বলছিলেন, এটা আসলে এইখানেও প্রকটভাবে আসলে দেখা যাচ্ছে। এবার লাস্ট, তাহলে ভাই একদম আমরা যেহেতু সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, শেষ করার আগে যদি জানতে চাই যে হাইপোথেটিক্যাল সিনারিও যদি আমরা এরকম চিন্তা করি যে না সুদ নাই, কোথাও কোনো সুদ নাই, আমরা হচ্ছে এই সুদী অর্থব্যবস্থা থেকে ধরা যাক বের হয়ে আসলাম, তাহলে হচ্ছে পৃথিবীটা কেমন হইতো বা ইকোনমিক সিস্টেমটা বা বিশ্বটা আসলে কেমন দেখতাম আমরা? এটা কি ইসলাম সহ নাকি ইসলাম ছাড়া? হ্যাঁ, যে ইসলামে যেরকম একদম সুদের কোনো ব্যাপার নাই, সো এইভাবে যদি আমরা চিন্তা করি। কিছুদিন আগে একজন বলল এই যে আমরা চারপাশে এত উন্নয়ন দেখতেছি, ইসলাম আসলে আমরা আরো বেশি উন্নয়ন দেখব।
কিন্তু দেখেন আমাদের ফ্রেমওয়ার্কটা পর্যন্ত ক্যাপিটালিস্ট হয়ে গেছে এবং মানে ওইটাই পাইতে চাই যেটা ক্যাপিটালিজম দিয়ে পাচ্ছি। ইসলামের যখন আমি একটা অর্থমন্ত্রী হব, আমি যখন মুসলিম দেশের প্রধান হব, তখন আমার টার্গেট থাকবে এই না যে আমরা আসলে অতীতে যা করছি সেই জিনিসটা আরো বেশি বেশি করে করব। কিন্তু ইসলাম আমাদের কি দিবে সেটা কিন্তু জানা গুরুত্বপূর্ণ। একটা জিনিস দেখেন, ইসলাম আমাদের সম্পদের নিরাপত্তা দিবে। বর্তমানে আমরা যেরকম দেখি যে এর সম্পদ ও খাচ্ছে, এর সম্পদ ও দখল করছে, এখানে হচ্ছে কি যে আপনি বাইরে সাইকেলটা রাখলে, আপনার মোটরসাইকেল রাখলে চিন্তা পড়ে যান জিনিসটা আছে কি নাই। এই চিন্তাটা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, কেউ কারো সম্পদ দখল করবে না। এবং এই যে জমি দখল, যখন আপনি জমি দখল করবেন, বিশেষ করে এতিমের জমি দখল, যে সমাজে তো এতিমই দুর্বল, তখন কোরআনে বলছে সেটা যেন তুমি আগুন ভক্ষণ করছো। এবং ইসলামে এও বলছে যে নিজের সম্পত্তি রক্ষার জন্য যে লড়াই করে মরে সে যেন শহীদি মৃত্যু অর্জন করলো। এইরকম একটা সমাজ যখন হবে তখন কিন্তু আপনার রাতের ঘুমের এই টেনশনটা থাকবে না যে আমার বাড়ির সামনে গরুটাকে চুরি করলো কি সাইকেলকে চুরি করলো। আজকে আপনি এখানে আসছেন, হয়তো নিচে কিছু একটা রেখে আসছেন বা ঘরে কিছু একটা রেখে আসছেন, আপনি কিন্তু ওই চিন্তা থেকে মুক্ত হইতে পারেন নাই। ইসলাম যদি আসে আমাদের সমাজ বা যে সমাজে, সে এমন একটা সমাজ ব্যবস্থা দিবে যেখানে সম্পত্তির নিরাপত্তা থাকবে। দ্বিতীয়ত, ইসলাম যে জিনিসটা দিবে সেটা হচ্ছে ক্ষুধামুক্ত একটা বিশ্ব। কারণ কোরআনে বারবার কি খাওয়াইতে উৎসাহিত করা হয়েছে। এবং ইসলামের ফান্ডামেন্টাল যে পাঁচটা পিলের উপর দাঁড়ায়, তার মধ্যে একটা হচ্ছে জাকাত। এই জাকাত শুধুমাত্র ওই টাকার উপর না বা সোনার উপর না, আপনার ব্যবসা মাল, ধরা যাক আপনি ব্যবসায়ী, আপনার দোকানে যে ইনভেন্টরি ওটার উপর জাকাত দিবেন। এবং আপনি যে কৃষক হন তাহলে আপনি ফসলের উপর জাকাত দিবেন। এবং আপনার যদি চড়ানো গরু থাকে, কেমন যেটা প্রকৃতি থেকে বড় হচ্ছে, গরু মহিষ ছাগল, সেগুলোর উপরও জাকাত দিতে হয় একেবারে। তো তাহলে আপনি চিন্তা করেন, বাংলাদেশে ওই একটা সমীক্ষায় দেখেছি যে মানে 33 লক্ষ টন খুব সম্ভবত যে ফসল উৎপন্ন হয়, এটার অর্ধেকের লোকও যদি জাকাতযোগ্য হয় আর তারা এই ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত দেয়, দেশে খাদ্য অভাবই তো থাকবে না আমার মতে। আর যখন টাকাটা জায়গা দিবে, টাকার অভাব থাকবে না। ওষুধ কোম্পানিগুলা যখন ফার্মেসিগুলা ওষুধ জায়গা দিবে, আর তো মানুষ হাত পাইতে পাইতে ঘুরবে না যে আমার ওষুধ কিনতে টাকা প্রয়োজন। কখনো কি এরকম হয় নাই যে আপনি ফার্মেসিতে একজন লোক এসে বললো যে আমি অত্যন্ত দরিদ্র, আমার এই পরিবারে মারা যাচ্ছে, আমার কিছু ওষুধ প্রয়োজন, সেটার জন্যই তো জাকাত। এবং আপনি যখন ঋণ নিয়ে সৎ মানুষ হওয়া সত্ত্বেও অভাবে পড়ে যান, আপনাকে সে বেইল আউট করে দিবে, এটাই তো জাকাত। যে ঋণকে কি মুক্ত করো। তাহলে আপনি চিন্তা করছেন, আপনি জন্মাইলেন একটা মানুষ হয়ে এবং আপনি মৃত্যু পর্যন্ত আপনার খাওয়া নিয়ে কোনো টেনশন নেই যে আপনি না খেয়ে থাকতে হবে। এমনকি যেই ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় একবেলা খাওয়ার জন্য চুরি করে, তার চুরির উপর ওইভাবে শাস্তি বর্তায় না। এর পরেও, এত কিছুর পরেও যদি আপনি না খেয়ে থাকেন, সেটা শাসকের দায় যে আপনি কেন না খেয়ে আছেন। হযরত ওমর যখন দেখলো যে একটা মহিলা না খেয়ে আছে, হযরত ওমর কিন্তু এই কথা বলেনি আমি সুদমুক্ত দুনিয়া দিলাম, আমি জাকাত দেওয়া নিশ্চিত করলাম, আমি হচ্ছে কি যে তোমার দান সদকা করছি, এত কিছু করছি, তারপরে তুমি না খেয়ে আছো, এটা তোমার দোষ। বরং বলছে এটা আমার দোষ। সেই জন্যই নিজের কাঁধে বোঝা নিছে এবং বলছে যে আমি বোঝা নিয়ে যাব। তো ভৃত্য ছিল, উনি আমিরুল মুমিনিন ছিল, ভৃত্য থাকবেই। তো ভৃত্য বলে আপনি কেন নিচ্ছেন? বল আখিরাতে কি তুমি আমার বোঝা নিবা? মানে উনি এটাকে ওনার অপরাধ হিসেবে চিন্তা করছে যে অপরাধ মুক্তির জন্য নিজে বোঝা নিবে, যে এই কষ্ট করে যেন আমি আল্লাহর কাছ থেকে এটা মুক্ত। এইরকম একটা বিশ্বে কি আপনি থাকতে চান না? এটাই তো উন্নয়ন। এই উন্নয়ন কিন্তু আসলে আমাদের ফ্রেমওয়ার্কে নাই। আমাদের ফ্রেমওয়ার্কে আছে কি উন্নয়ন মানে চড়া রাস্তা। রাস্তা চড়া হয়ে কী লাভ যদি আপনার সন্তানের এতিম করে রাখার সময় আপনি মৃত্যু সজ্জায় এই চিন্তিত থাকেন, সেহেতু সম্পত্তি রাখতেই পারবে না। এই উন্নয়নের কী লাভ যদি আপনি জীবনে শান্তিটাই না পান? আপনি চিন্তা করেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, আপনার জন্য পোশাক ব্যবসায়ীরা পোশাক দিবে জাকাত, ওষুধ ব্যবসায়ীরা ওষুধ দিবে জাকাত, এবং আত্মীয়র হক রক্ষা, এটা কিন্তু ক্যাপিটালিজমের কোনো বয়ান না। আত্মীয়র হক রাখতে চাইলে রাখবেন, না রাখতে চাইলে নাই। প্রতিবেশী আপনি কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, আপনি ইম্পর্টেন্ট ফ্যাক্টরকে বস, তাকে খুশি করবেন, দ্যাটস এনাফ ফর ইউ। কিন্তু আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে যে আমি না খেয়েছিলাম, তুমি খাওয়া নেই কেন? সেটা হচ্ছে প্রতিবেশী। আর আত্মীয়র সাথে সম্পর্ক রাখবেন না মানে তো আপনি তো জান্নাতে যেতে পারবেন না। তাহলে ইসলাম কিন্তু শুধু বলে নাই যে টাকার জন্য আত্মীয় সম্পর্ক, প্রতিবেশীর অধিকার সব বিক্রি করে দাও। আসলে আমাদের যে মনের সুখটা সেটা একমাত্র টাকা থেকে আসে এবং একমাত্র ভোগ থেকে আসে, ব্যাপারটা এরকম না। আর অনেকগুলো ফ্যাক্টর আছে যে সবগুলো একত্রে কাজ করে। এবং একটা ইসলাম নিয়ে দুইটা বললাম, যে প্রথমত হচ্ছে যে সে সম্পত্তির অধিকার দিবে,
তারপরে দিলাম যে ক্ষুধামুক্ত দিবে, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে বৈষম্যহীন একটা দুনিয়া দিবে, যেখানে ধনিয়া দরিদ্রের মধ্যে পার্থক্য থাকবে না। জাকাত হচ্ছে কি গরিবের হক নাকি, এখানে কখনো বলে না যে ধনীর দয়া। তা আপনি চিন্তা করেন আজকে সমাজের সবচেয়ে বড় ধনীরা যদি আপনি গরিব হলে আপনার বাড়িতে এসে এসে খাওয়া পৌঁছায় দেয়, আপনার জীবনটা কি যে আমি যদি সব হারাই ফেলি, মানুষ এসে আমাকে দিয়ে যাবে এবং ওইটা আমার অধিকার। এমন না যে এটা আমার দয়া, আমি লাইন ধরে ধরে মানুষের বাড়ি বাড়ি ঘুরবো না, মানুষ এসে আমাকে দিয়ে যাবে এবং আমি বলবো এটা তো আমার পাও না। বুঝেছেন আপনার সম্পত্তির মানে এখন যে সম্পত্তির ডিস্ট্রিবিউশনটা দেখি, ওই গ্যাপটা দেখি, সেটা তো সুদের কারণে। এটা একদিকে কাট করে দিছি, আর একদিকে বলে দিচ্ছি জাকাত দিতে। তো মানুষের তফাৎটা কি ওইরকম থাকবে? এবং যখন সুদ থাকবে না তখন কি আপনি দেখবেন যে সবাই সবাইকে ঠকানোর চেষ্টা করতেছে, যে মাপ এবং ওজনে কম দেয় ওর বিরুদ্ধে কি কোরআনের আয়াত নাই? আপনি যখন বাজারে যাবেন একটা কিনবেন, আপনার তো টেনশন থাকবে না আমাকে ঠকাই দিল কিনা। আপনি যখন একটা সম্পত্তি কিনে বাসার সামনে ফেলে রাখবেন, আপনার চিন্তা থাকবে না এটা চুরি হয়ে গেল কিনা। আপনার তো এই চিন্তা থাকবে না যে আমার ছেলে আসলে আদৌ সম্পত্তি ধরে রাখতে পারবে কিনা আমি মরার পরে। জাস্ট রিল্যাক্স। এরপরে আপনার উন্নয়ন তো এমনিই হবে যখন আপনি সমাজের সুযোগ সুবিধা পাবে। আজকে আপনার হাতে মাথায় অনেক ভালো আইডিয়া আছে, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে দেখেন বড় বড় কোম্পানি ব্যাংকের থেকে বিশাল লোন নিয়ে আপনার আইডিয়াটা চুরি করে এবং তারা আরো বড়ভাবে কাজ করে আপনাকে ফতুর বানায় দেয়। এইভাবে তো ওয়েল ডিস্ট্রিবিউশনটা আসলে ডিস্টর্টেড হয়। আপনার জন্য সমান সুযোগ সুবিধা আছে, আপনার জন্য থাকা খাওয়া নিশ্চয়তা আছে, আপনার জন্য এই স্বাধীনতা আছে যে একজন এসে মানি পাওয়ার দিয়ে আপনার লাইফকে কন্ট্রোল করতে পারবে না। জাস্ট আপনি একটা ফ্রি পারসন, এইটাই ইসলাম দিবে। এই বিষয়টাই আসলে আমাদের স্বপ্ন। অনেক সুন্দরভাবে ভাইয়া বলেছেন জিনিসটা। তা আমার মনে হয় দর্শকরা যারা এতক্ষণ ধরে এই জিনিসগুলো শুনলেন দেখলেন, তাদের অনেকের হয়তো চিন্তার জগতে একটা ছোটোখাটো হলেও একটা মানে নাড়াচাড়া পড়ে যাওয়ার কথা। কারণ এই কথাগুলো এইভাবে আমরা হচ্ছে নর্মালি কিন্তু দৈনন্দিন জীবনে চিন্তা করার আসলে উপলক্ষ পাই না। সো এই প্রশ্নগুলো তৈরি হলে, প্রশ্নগুলো মাথায় আসলে তখন এটা নিয়ে হচ্ছে কথা বলার কিংবা হচ্ছে এই আলোচনাটা করার একটা উপলক্ষ তৈরি হয়। তো আশা করি দর্শক আলোচনাটা এনজয় করেছেন এবং এখান থেকে চিন্তার খোরাক অনেক কিছু পেয়েছেন। তো আমি দর্শকদের জন্য বলবো যে আসলে এই আলোচনাটা আপনার যদি শুধুমাত্র কিছু আনন্দের সময় এবং একটা দুইটা লাইক কমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আপনার জীবনটা কিন্তু এই যে হোল পিকচারটা দেখলেন এই ছকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রাইট। আসলে আপনি চাইলে ছকের মধ্যে থেকে এটার কাছে পরাজয় স্বীকার করতে পারেন এবং বলতে পারেন যে আচ্ছা আমার যেহেতু কিছু করার না এটাকে মেনে নিলাম, তার মানে আপনি বাকি জীবনের জন্য পরাজিত এবং আপনার পরে সবাই পরাজিত। আর আপনি বলেন যে ওকে আমি এটার মধ্যে আছি, তার মানে এই না যে আমি নত স্বীকার করেছি, হ্যাঁ আমি ঘাড় নামাবো না, আমি প্রতিবাদ করে যাব, আমি আমার জায়গা থেকে কাজ করে যাব। আজকে না হোক কালকে না হোক 100 বছর পরে হলে পরিবর্তন আসবে। তো আপনি কোন গ্রুপে থাকবেন সেটা আপনার সিদ্ধান্ত। এক্স্যাক্টলি। আমার মনে হয় আজকে মানে অনেক পাওয়ারফুল একটা আলোচনা হলো। আমার নিজের জন্যও আসলে হচ্ছে বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং ছিল, কতগুলো নতুন পার্সপেক্টিভ আসলো। সো এই ইন্টারেস্টটা ধরে রাখতে চাইলে বা যদি ভাইয়ের কাজগুলো সম্পর্কে আর একটু বিস্তারিত আপনারা জানতে চান, বইগুলো যদি হচ্ছে কালেক্ট করতে চান, আমরা কিন্তু অলরেডি ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্টে আমরা বইয়ের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। চাইলে বইগুলো এক নজর দেখে নিতে পারেন এবং দেখে বইগুলো কালেক্ট করতে পারেন।